মডিউল 5 ম্যাপ প্রজেকশনে সবাইকে স্বাগতম। আমার আজকের বলার বা ম্যাপ প্রজেকশনের যে লেকচার বা যে মডিউল সবাইকে আসলে আজকে বুঝে নিতে হবে। মানে তেমন কোনো কিছু আসলে এইখানে কোয়েরির কোনো অপশন যেটা যে অনেকেই অনেক ধরনের কোশ্চেন জানতে পারে বা অনেকের অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। তবে আমার মনে হয় যে বেসিক এই ধারণাগুলো আসলে সবারই মোটামুটি থাকবে বা সবাই জানেন। তারপরেও দেখা যাচ্ছে যে জিআইএস এর ক্ষেত্রে এই ম্যাপ প্রজেকশন বা কেন আমরা আসলে ম্যাপ প্রজেকশন করি বা ম্যাপ প্রজেকশন বিষয়টা কি, এই বিষয়টাই আজকে ক্লিয়ার হবে। এই ক্লিয়ার হলেই দেখা যাচ্ছে যে আমরা নেক্সটে যে কাজগুলো করতে চাবো, যেমন কোনো ধরনের অ্যানালাইসিস, কোনো ধরনের ক্যালকুলেশন, কোনো ধরনের যে কোনো ধরনের ম্যাপিং, হ্যাঁ, সবকিছুই কিন্তু আমরা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এই ম্যাপ প্রজেকশনের বেসিক জিনিসটা, অর্থাৎ বেসিক বিষয়টা যদি আজকে আমরা মোটামুটি বুঝে নিতে পারি, তাহলে পরবর্তী আমাদের যে কোনো ধরনের এই জিআইএস রিলেটেড কাজটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। আমি এই লেকচারের এই ম্যাপ প্রজেকশনের প্রথমেই সবাই শুরুতে যে কন্টেন্ট, অর্থাৎ যে আজকের লেকচারে যে কন্টেন্ট সেটাকে একটু বলে নেই। যে প্রথমে আমরা আর্থের সারফেস, আমরা তো সবাই চোখ বন্ধ করলেই কিন্তু আমরা পুরো বিশ্বটাকে একটা চিন্তা করে নিতে পারি যে কোথায় কোন মহাদেশ বা কোথায় কোন দেশ, হ্যাঁ, বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায়, তারপরে সাগর মহাসাগর, তারপর মরুভূমি, তারপরে হচ্ছে হলো সেই অ্যান্টার্কটিকা মহাদেশ। তো সবকিছু মোটামুটি আমাদের চোখে ভাসে আর কি, যেহেতু আমরা গুগল আর্থকে খুব সবাই এখন ইউজ করি। যে আমাদের বিভিন্ন ধরনের ম্যাপিং রিলেটেড কোনো কাজ হলে বা কোনো একটা লোকেশন সম্বন্ধে জানতে হলেই ফার্স্টে আমরা গুগল আর্থেই যাই বা গুগল ম্যাপে যাই, গিয়ে ওখানে কোয়েরি করে আমরা আর্থের আমাদের লোকেশনটাকে আমরা আইডেন্টিফাই করে নিতে পারি। তারপরে হচ্ছে লঙ্গিটিউড, ল্যাটিটিউড, যেটা আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ হিসেবেই আমরা যেটাকে জানি। তারপর হচ্ছে ম্যাপ প্রজেকশন কি, সেটা ম্যাপ প্রজেকশন কেন করা হয় সেই বিষয়গুলো জানবো। এবং ম্যাপ প্রজেকশনে একটা ওভারভিউ থাকবে যে আমরা কোন কোন ম্যাপ প্রজেকশনে কাজ করি, সেটা একটা ওভারভিউ থাকবে। আর ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার, অর্থাৎ আমাদের যেই 3D ডাটা এবং 2D, অর্থাৎ 3D গোলাকৃতি ম্যাপকে যখন আমরা একটা 2D ডাটাতে নিয়ে আসবো এবং এই ডাটাতে কিভাবে আমরা এটাকে নিয়ে আসা হয়েছে এবং কোন, অর্থাৎ কোন কোন কতগুলো জোনে, অর্থাৎ ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর এই প্রসেসে কতগুলো জোনে ভাগ করা হয়েছে পুরো পৃথিবীটাকে, এই বিষয়গুলো আমরা আজকে জানবো। এবং ওই অনুসারে আজকে একটা ছোট কাজ থাকবে, সেটা হচ্ছে একটা ম্যাপ আমরা জিওগ্রাফিক্যালি প্রজেক্টেড করে আমরা জানবো যে কোন জোনে বা কিভাবে আমরা ম্যাপ গুলোকে প্রজেকশন করি, সেটার একটা ছোট এক্সারসাইজ থাকবে। আর সবার একটা শেষে হোমওয়ার্ক থাকবে, সেটা আমরা বলে দেওয়া থাকবে যে কিভাবে কাজটা করব। প্রথমেই আমরা যেটা ইয়ে করি যে আমাদের বিশ্বটাকে, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডটাকে আসলে একটু চিন্তা করে নিই যে আমার চোখের সামনে পুরো বিশ্বটা কিভাবে ভাসে। আমরা কি চিন্তা করতে পারতেছি সবাই? মানে আমি জাস্ট সবার সাথে আবার একটু শেয়ার করি যে আপনার যদি চোখ বন্ধ করি, চোখ বন্ধ করলে মানে কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে আমরা পুরো পৃথিবীটাকে একটু চিন্তা করি, মানে সবাই কি সেটা করতে পারবো কয়েক সেকেন্ডের জন্য? হ্যাঁ, সবাই কি আমরা চিন্তা করছি পুরো পৃথিবীটাকে? আমার সাথে একটু শেয়ার করেন। জি। তাহলে আমরা পুরো পৃথিবী, আমরা যদি ধরেন মানে পৃথিবী যদি একেবারে উপরে থেকে চলে যাই, মানে আমরা গুগলে দেখি, ধরেন আমরা ওগে গিয়ে আসতে অনেক উপরে থেকে, তাহলে উপরে থেকে আমরা কি দেখবো? পুরো একটা গোলাকৃতির একটা বস্তু দেখতে পাবো। সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবে দেখতে পাই যে গুগল আর্থে যখন আমরা জুম আউট করতে 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 অনেক উপরে চলে যায় মহাকাশের দিকে, দেখা যাচ্ছে পৃথিবী একটা গোল একটা বস্তু, তাই না? এটার মধ্যে
দেশ অর্থাৎ মহাদেশ, তারপর হচ্ছিল পানি, এই ধরনের সবকিছু আমরা দেখতে পাচ্তেছি। এখন আরেকটা জিনিস আমি সবাইকে চিন্তা করতে বলবো যে যদি পৃথিবীতে পানি না থাকতো, মানে এই পৃথিবীটা যদি পানি যদি না থাকতো, তাহলে পানি ছাড়া পৃথিবীটা কেমন দেখা যেত? সবাই আবার একটু চিন্তা করেন তো, পানি ছাড়া যদি আমরা পৃথিবীটাকে চিন্তা করি তাহলে আমরা কেমন দেখবো? যেখানে বলাই আছে থিঙ্ক দি ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার। সবাই মানে চিন্তা করতে পারতেছে যদি ধরেন পৃথিবীতে কোনো পানি নাই তাহলে কিরকম দেখা যেত? কোনো সবুজ থাকতো, কিছু থাকতো? মরুভূমি বালুভূমি দেখা যাবে, কিছুই না, কিছু মরুভূমিও মানে কিছু একটা দেখেন পানি না থাকলে তো আমরাই থাকতাম না। এটা খুব ভালো কথা বলছেন। তাহলে দেখেন যদি পানি না থাকতো তাহলে দেখেন পৃথিবীটা কেমন হয়ে যেত। দেখছেন খালি কোনো পানি নাই, হ্যাঁ, খালি মানে শুধু সাদা আর সাদা, মানে হয় এটা পুরো পৃথিবীটা এরকম বরফে, মানে সবকিছু এরকম ধূসর, মানে পুরো পৃথিবীটা একটা ধূসর বস্তুতে পরিণত হইতো। এখন পানি থাকাতে দেখেন যদি আমরা চিন্তা করি যে পৃথিবীটা পানি আছে, কিন্তু পানি থাকাতেও কি সমস্যা আছে এটা দেখেন। ওয়াটার এভরিওয়্যার বাট নট আ ড্রপ টু ড্রিঙ্ক। কেন বলেন তো? সবাই একটু বলতে পারবেন? এই যে আমার ডান পাশে একটা লেখা আছে যে ওয়াটার, মানে এটা হচ্ছে ওয়াটার সহ প্ল্যানেট, মানে পৃথিবীতে যে সাগর মহাসাগর প্রায় 71% কিন্তু কভার করে আছে। এই যে তিন ভাগ জল, এক ভাগ না, 2 ভাগ জল 1 ভাগ স্থল, এরকম আমরা করি না যে পৃথিবীর ইয়ার মধ্যে 2 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে দেখেন 71% হচ্ছে হলো সে আর্থের ওশন কভার করে আছে পুরো পৃথিবীর। এর মধ্যে 97 ভাগ পানি হচ্ছে হলো সল্ট, লোনা, হ্যাঁ, মাত্র 3% আমরা ফ্রেশ পানি পাই। এই লোনা পানি কি খাওয়া যায়? এই লোনা পানি তো খাওয়াই যায় না, প্লাস লোনা পানি আমাদের আরো কি করে, জমি নষ্ট করে দেয়। তারপর হচ্ছে যে অলরেডি যে আমফানের যে অবস্থা, যে সাগরের পানি ঢুকে কৃষি জমি, তারপরে এগুলো সবকিছু অনর্বর করে ফেলছে। হ্যাঁ, তার মানে দেখেন যে এই জন্যই বলছি যে ওয়াটার এভরিওয়্যার বাট নট আ ড্রপ টু ড্রিঙ্ক। এত পানি থাকা সত্ত্বেও কিন্তু তারপরে কেন, মানে এটা একটা কোশ্চেন আসতে পারে যে পৃথিবী এত পানি লোনা, তারপরেও পৃথিবীতে, এটাই কিন্তু নেচারের ভারসাম্য। ঠিক আছে, অর্থাৎ পৃথিবী কিভাবে ব্যালেন্স অবস্থায় আছে এটাই কিন্তু ন্যাচারাল সিস্টেম, অর্থাৎ ন্যাচারাল প্রসেসই হচ্ছে এরকম। আমি সাগরের পানিকে কখনোই এমন ভাবে মানে সবকিছু যে ফ্রেশ ওয়াটার করে ফেলতে পারবো না। সাগরের পানির মধ্যেই থাকবে, ফ্রেশ ওয়াটারের মতন থাকবে, জমি অর্থাৎ আমাদের স্থলভাগের মতোই থাকবে। এই নেচারকে ঠিক রেখেই কিন্তু আমাদেরকে চলতে হবে। তারপর হচ্ছে যাই, মানে পৃথিবী কিন্তু যে এখন দেখেন কি সুন্দর নীল দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে চারদিকে সবুজ আছে। এখানে সবুজটা অত ভালো বোঝা যাচ্ছে না যেহেতু মানে গুগল ম্যাপ নেওয়া তো অ্যাটমসফিয়ারিক ভিউতে দেওয়া আছে, এই জন্য সে ওই একটা অ্যাটমসফিয়ারিক ভিউতে দেওয়া থাকলে ও করে কি ওই যে চারদিকে একটা বায়ুমণ্ডলের আভা তৈরি করে, তো এই জন্য এটা একটু ঘোলা আসে। আচ্ছা, এইখানে একটা কথা হচ্ছে মানে একজন মানে ম্যাপ, এই জিএস এর একজন ব্যক্তি, উনি বলছেন, সিন্ডার নাম, যে এভরি ম্যাপ ইউজার এন্ড মেকার should have a basic understanding of projections no matter how much computers seem to have automated the process। মানে উনি যে কথাটা আসলে বলতে চাইছেন, বা আমি প্রথমে যে কথাটা বলছি, যে কম্পিউটারে আমরা যতটাই অটোমেটেড প্রসেসে কাজ করি না কেন, অর্থাৎ এই ম্যাপ প্রজেকশনের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা অবশ্যই থাকতে হবে। এভরি ম্যাপ
ইউজার অর্থাৎ যারা ম্যাপ ইউজ করবে এবং যারা ম্যাপ তৈরি করবে, অর্থাৎ যারা জিআইএস রিলেটেড নিয়ে কাজ করবে বা জিআইএস রিলেটেড কে ইউজ করে তারা আরো সামনে আরো বড় ধরনের কাজ করবে, তাদেরকে অবশ্যই এই প্রজেকশনের বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যতই সে কম্পিউটারে বা যতই সে বিভিন্ন সফটওয়্যারে অটোমেটেড প্রসেসে সে কাজ করুক না কেন। তার মানে হচ্ছে ম্যাপ প্রজেকশনে হচ্ছে এই ম্যাপ প্রজেকশন বা ম্যাপ প্রজেকশন কি, এই বেসিক আইডিয়াটুকু অন্তত পক্ষে আমার জানা না থাকলে আমি জিআইএস এর কোনো বিষয় আসলে ক্লিয়ার হইতে পারবো না। আমরা যদি এখন এই গুগল আর্থের ম্যাপটাকে এরকম পুরো পৃথিবী মানে পুরোটা জুম আউট করে নিয়ে এসে ধরি, তাহলে কিন্তু আমরা এরকম দেখতে পাবো। আমার রোড টোড যা কিছু আছে সবকিছু অফ করে দিয়ে আমি যদি এই গুগল ম্যাপটাকে এরকম করে নিয়ে আসি, এটা কিন্তু আমার নিজেরই মানে আমার পিসিতে এরকম করেই নেওয়া। সুতরাং এখানে আমি কি দেখতে পারবো, অর্থাৎ উপরের দিকে এই যে আর্কটিক সার্কেল মানে হচ্ছিল এই যে উত্তর মেরু উপরে, আর নিচে হচ্ছে হলো উত্তর, তাহলে নিচের দিকে হচ্ছে দক্ষিণ, ঠিক আছে, অর্থাৎ নর্থ সাউথ, সাউথ পোল নর্থ পোল। আবার এদিকে হচ্ছে হলো ডান দিকে কি হবে ইস্ট, আর হচ্ছিল বাম দিকে হচ্ছে ওয়েস্ট, অর্থাৎ পূর্ব পশ্চিম। তা আমরা অলরেডি এই ভূগোলে কিন্তু অনেক কিছু এর আগে দেখে আসছি যে এই যে দেখেন যে সাদা সাদা এই যে দ্রাঘিমাংশ, ওই যে লম্বা উত্তর থেকে দক্ষিণের দিকে দ্রাঘিমাংশ, আবার পূর্ব থেকে পশ্চিমের দিকে যে সাদা এই যে লাইনগুলো, এগুলো হচ্ছিল অক্ষাংশ। হ্যাঁ, এই যে মাঝে আমরা যদি এখন সাপোজ পৃথিবীর মাঝ মানে অর্ধেক, অর্থাৎ পুরো পৃথিবীর অর্ধেকে যদি চিন্তা করি, যে অর্ধেক বরাবর যদি আমি একটা অক্ষাংশ চিন্তা করি, সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইম মেরিডিয়ান মানে নিরক্ষরেখা, ঠিক আছে। আর একটা হচ্ছিল যদি আমি না সরি প্রাইম মেরিডিয়ান, এটা ইকুয়েটর, সরি এটা হচ্ছে ইকুয়েটর, এই যে মাঝখানে যে হলুদ মতো দাগ সেটা হচ্ছে ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখা। আর আমি যদি লম্বা অর্থাৎ নর্থ থেকে সাউথে পৃথিবীর ঠিক মাঝ বরাবর একটা রেখা কল্পনা করি, অর্থাৎ এই পাশ থেকে ওই পাশে, সেটা হবে কি প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। এটা সবাই একটু মাথায় মানে চিন্তা করে রাখি যে পৃথিবীর মাঝ বরাবর হচ্ছিল, যেমন আমি মনে করি যে উত্তর আমেরিকা মানে আমেরিকা থেকে আফ্রিকা হয়ে বাংলাদেশের দিকে একটা রেখা, এটাকে আমরা বলি নিরক্ষরেখা বা ইকুয়েটর। আরেকটা মনে করি যে আমি উত্তর অর্থাৎ অ্যান্টার্কটিকা মহাদেশ হয়ে, তারপরে হচ্ছিল ইংল্যান্ড হয়ে, হ্যাঁ, তারপরে এই আফ্রিকা মহাদেশ হয়ে, অর্থাৎ আমি হচ্ছে উত্তর থেকে দক্ষিণের দিকে আমি আরেকটা রেখা কল্পনা করি, ঠিক আছে। অর্থাৎ আমরা যে একটা গোলক ম্যাপ, এটা সামনাসামনি থাকলে এগুলো খুবই ভালো হইতো, মানে সামনাসামনি যদি থাকতো একটা গোলক নিয়ে, মানে আমারও কিছু টেকনিক ছিল যে যেটা আমরা সামনা থেকে, যেমন একটা কমলা লেবু নিয়ে, আমরা এর আগে যখন ট্রেনিং করেছি সবার হাতে একটা কমলা লেবু নেওয়া হয়েছি, হ্যাঁ, কমলা দিয়ে দিছি সবাইকে, তারপর বলছি সবাই এটা সামনে রাখো। তারপরে যখন আমরা প্রজেকশনে গেছি তখন বলছি এটা সবাই ছিল, ঠিক আছে। এরকম খুব মজা করে আমরা এই ক্লাসটা করছিলাম, যেটা আপনাদের সাথে করতে পারতেছি না। তবে মনে হয় যে পরবর্তীতে সুযোগ হলে আমরা এই ক্লাসটা আরেকবার করব, কারণ এই বিষয়টা কিন্তু মানে আমি সত্যি কথা বলে রাখি, এটা কিন্তু একটা বিশাল মানে এটার উপরে এই অন্ততপক্ষে প্রজেকশনের উপরে পিএইচডি করে লোকজন, মানে যারা জিআইএস এক্সপার্ট হয় তাদের স্কোপই থাকে হচ্ছে এটার উপরে পিএইচডি করার। ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের কাজের জন্য কিছু সামান্য বেসিক জিনিসগুলো মানে রিভাইজ করতেছি, মানে রিভিশন করতেছি বা মাথায় নিয়ে রাখি। কিন্তু এই পুরো প্রজেকশনের উপরে কয়েক ব্যক্তিরই আছে পিএইচডি করা, ঠিক আছে। সুতরাং আমরা অত দূর যাব না, আমরা জাস্ট আমাদের বেসিক আইডিয়া গুলো নিয়ে রাখি। এখানে একটা মজার জিনিস আমি শেয়ার করি। আমরা এভারেস্টের কথা মানে যদি আবার একটু চিন্তা করি, এভারেস্ট পর্বতমালা মানে আমরা তো হয়তো ছবিতে দেখি, আমরা আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে কারো আছে যে পাহাড়ে গেছেন বা পাহাড়ে চড়ছেন, অভিজ্ঞতা আছে যে বাংলাদেশি কোনো পাহাড়ে গেছেন, কারো অভিজ্ঞতা আছে পাহাড়ে চড়ার?
হ্যাঁ আমি পাহাড় গেছি। পাহাড়ে বলতে জাফলং, তারপর হলো সিলেট, আর এখান থেকে হলো আপনার ওই যে আহ, মানে এই সমস্ত ছোটখাটো পাহাড়ে উঠছে এরকম আমরা। আচ্ছা, না কেওক্রাডাং এ গেছিলেন? বাংলাদেশের এই যে বান্দরবনে কেওক্রাডাং আমি গেছিলাম। আমি যাইনি। মানে আমার আমার অভিজ্ঞতা, আমার ওই বগালেক, তারপরে কেওক্রাডাং, তারপরে অর্থাৎ ওই অঞ্চল মোটামুটি আমার তারপরে হচ্ছে হলো আমার মোটামুটি অনেক চলে বেড়ানোর অভিজ্ঞতা আছে আর কি। আপনাদের আছে অভিজ্ঞতা, মানে ওই একটু পাহাড়ে এলাকায় একটু উঁচু জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আছে কারো? আমার আছে, আমি সাজেকের কংলাক পাহাড়ে গেছি, আহ আহ, যে গ্রামে, কত সুন্দর! আমি সাজেক গেছি কিন্তু কংলাকে আমি যাইতে পারি নাই, আমার একটু যেখানে বাংলাদেশের মানুষ বসবাস করে সর্বোচ্চ জায়গায়। যাক, মামার খুব ভালো একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমি সাজেক গেছিলাম কিন্তু কংলাক পাহাড়ে যেতে পারি নাই, কারণ একটু বৃষ্টির মধ্যে গেছিলাম, ওই জায়গাটা পিচ্ছিল হয়ে গেছিল, পরে আমরা যেতে পারি না, ফিরে আসতে হয়েছে। কিন্তু এখন কংলাক পাহাড়ের থেকেও কিন্তু উঁচু, মানে ধরেন আমরা এভারেস্টের কথা চিন্তা করি, আমরা তো বিভিন্ন সিনেমা বা ইয়েতে দেখি যে বা তিব্বত, ওই যে এভারেস্ট, মানে এভারেস্টের কথা চিন্তা করি, চিন্তা করলে এটা অনেক উঁচু, তাই না? প্রায় হচ্ছে হলো কত 8,000, মানে 8,800, 850 মিটারের মতন প্রায় এর হাইট, তাই না? হ্যাঁ এখন মানে পানির তলদেশে মারিয়ানা ট্রেঞ্চ বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে জাপান এবং সাগরে, যে নর্থ প্যাসিফিক ওশনের একটা জায়গা আছে, যে দেখেন ম্যাপে, যে মারিয়ানা ট্রেঞ্চ বলে একটা জায়গা, আমি কিন্তু অলরেডি একটা লোকেট দেখাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ওই Yeah, look at Everest. consider two types. One is the free type, another is the flat type. কে কথা বলতেছে? কি কিছু কিছু বলতেছে? না, সাইডের কথা আসতেছিল, অফ করে ও দিছি। আচ্ছা 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 আচ্ছা। এই যে মারিয়ানা ট্রেঞ্চ যে জায়গাটা, এটা কিন্তু আমাদের যে এভারেস্টের যে হাইট তার থেকেও কিন্তু ডেপ, এই জায়গাটার ডেপ, এটা প্রায় আমার নিচের দিকে দেখেন যে একটু লাল রঙে হিসাব করে, মানে একটা ক্যালকুলেশন দিয়েছি, ওইখানে ডেপথ হচ্ছে 11,300, মানে 11,035 মিটার, আর আমাদের এভারেস্ট হচ্ছে হলো 8,848 মিটার। মানে আমি যদি এভারেস্টকে ওর মধ্যে যদি বসায় দিই, হ্যাঁ, ওই মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে, তারপরেও কিন্তু সে প্রায় 2 কিলোমিটারের উপরে হচ্ছে তার আরো গভীরতা থেকে যাবে। তার মানে এটা এভারেস্টের থেকেও ডেপ এই জায়গাটা। তার মানে এটা হচ্ছে বর্তমানে বলা হচ্ছে যে চ্যালেঞ্জার ডিপ, মানে এই ডিপে যাওয়া এখন পর্যন্ত ওইভাবে সম্ভব হয় নাই, কিন্তু তারা এই জায়গাটুকুতে তারা বিভিন্ন ভাবে অ্যানালাইসিস করে দেখছে, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জার ডিপ। এই ডিপে যদি আমি করি, এভারেস্টকে যদি উল্টায় বসায় দিই, তারপরেও কিন্তু সে প্রায় আরো 2 কিলোমিটার জায়গা সে ফাঁকা থেকে যাবে। তার মানে এভারেস্টের থেকেও এই জায়গাটা গভীর। এটা শেয়ার করার কারণ হচ্ছে যে এগুলো আমরা সামনে আরো কিছু জিনিস মানে রেফারেন্স হিসেবে কথা বলবো, তো সেই জন্য হচ্ছে এটাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আগেই আপনাদের সাথে একটু শেয়ার করা। এবং এই মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে যদি কেউ কোনো ধরনের ফার্দার স্টাডি করতে চান, আপনি ওয়েবসাইটে এবং হচ্ছে ইউটিউবে অনেক ধরনের ডকুমেন্টেশন পাবেন। তা আমার মনে হয় যে ফার্দার এটা নিয়ে অনেকেই কোয়েরি করতে পারেন। আমরা সাপোজ আমরা পৃথিবীর যে প্রথমেই বলছি যে পৃথিবী একটা গোলক, মানে গোলকের মতন চিন্তা করি, তাই না? পৃথিবী তো একটা গোলাকার বা গোলাকৃতি, এরকম একটা কিন্তু ফার্স্টে চিন্তা করি। কিন্তু পৃথিবীটা আসলে এরকম ঠিক স্ফিয়ার বা এরকম ঠিক গোলক না, এইটা একটু স্পিরিট, মানে সে মানে তার ইকুয়েটর, মানে ওই যে নিরক্ষরেখার দিকে সে একটু চ্যাপ্টা। হ্যাঁ, অনেকটাই যে আমরা যদি বলি যে মিষ্টি কুমড়া, বা মিষ্টি কুমড়াও না, মিষ্টি কুমড়া তো আরো বেশি হয়ে যায়, ওরকম মধ্যে দেখেন যে ইকুয়েটর বা নিরক্ষরেখার বরাবর এই যে মাঝ বরাবর দেখেন যে এটা একটু চ্যাপ্টা, যে এখানে বলাই আছে ইট ইজ অ্যাকচুয়ালি স্ফেরয়েড, যেটা আমরা ইলিপস বলি,
slightly larger in radius at the equator than at the poles. অর্থাৎ পোলে যেরকম আমরা গোলাকৃতি দেখতে পাই, কিন্তু মাঝে এই জায়গাটা কিন্তু সেরকম স্ট্রেইটলি গোল মানে গোলক না, একটু ক্যাপটা, অর্থাৎ রেডিয়াসটা এদিকে একটু বাড়তি, পোলের থেকে রেডিয়াসটা একটু বাড়তি। তার মানে হচ্ছে আমরা স্ফিয়ার হিসেবে চিন্তা করি, কিন্তু আসলে এটা স্ফিয়ার না, এটা স্ফিয়ারয়েড বা ইলিপস। আমরা ওই যে উপবৃত্ত বা উপবৃত্ত অর্থাৎ মেট্রিক মানে ইন্টারমিডিয়েটে কিন্তু মানে পড়ছেন ওই যে এলিপসয়েড, গোলক বা উপবৃত্ত, এই ধরনের কিন্তু কিছু ম্যাথমেটিক ক্লাস মানে আমাদের ম্যাথমেটিক্স ছিল। পৃথিবীটা হচ্ছে ঠিক আমরা চিন্তা করি বা ক্যালকুলেশনের জন্য আমরা স্ফিয়ারয়েড হিসেবে চিন্তা করে নিই। আমরা এই যে নর্থ পোল, অর্থাৎ নর্থে হচ্ছে হলো আমরা ধরে নিই যে এটা 90 ডিগ্রি স্ট্রেট, আবার সাউথ পোলের দিকেও আমরা ধরে নিই যে এটা 90 ডিগ্রি স্ট্রেট। আর ইকুয়েটরে হচ্ছে হলো আমরা বলি যে এদিকে 180 অর্থাৎ 180 অর্থাৎ হচ্ছে হলো এদিকে পুরো হচ্ছে হলো 300, কারণ গোল করলে হয় কি হয় 360 ডিগ্রি। আমরা পুরো গোলকে কিভাবে চিন্তা করি যে এটা 360 ডিগ্রি, তাহলে আমরা এদিকে কত ধরবো, অর্থাৎ ইস্টে হচ্ছে হলো 180 আর হচ্ছে ওয়েস্টে কত ধরবো 180, তার মানে হচ্ছে এই যে 360। আর আমার উপরে অর্থাৎ নর্থ পোলের দিকে 90 আর সাউথ পোলের দিকে হচ্ছে 90, এই যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের হচ্ছে হলো যেটা আমরা বলি যে 30 ডিগ্রি এত মিনিট বা এত সেকেন্ড, যেটা আমরা যখন একটা কোঅর্ডিনেট ক্যালকুলেশন বলি যে আমার এই স্থানে একটা কোঅর্ডিনেট দাও বা জিপিএস যে কোঅর্ডিনেট নেয়, অর্থাৎ সবসময় কিন্তু পৃথিবীর বা সেন্টার, এই ক্যালকুলেশন গুলো করা হয় পৃথিবীর সেন্টারকে বিবেচনা করে। তখন আমাদের কিন্তু যে ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো হচ্ছে সবকিছু হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট। এই 3 ডাইমেনশনাল মেজারমেন্ট হচ্ছে এই অ্যাঙ্গুলার মেজারমেন্ট, অর্থাৎ ডিগ্রি মিনিট সেকেন্ড। এটা হচ্ছে আমার এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, প্রাইম মেরিডিয়ান অথবা আমার যে ইকুয়েটর এর সাথে সে অ্যাঙ্গুলারি কোন ডিস্টেন্সে আছে অ্যাঙ্গুলার ওয়েতে, সেই মেজারমেন্টটাই কিন্তু এই ডিগ্রি মিনিট সেকেন্ড। অর্থাৎ 3D তে আমরা সবকিছু পাবোই হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্টে। এখানে কিন্তু আমরা কোনো মিটার বা মিলিমিটার বা কিলোমিটার এই মেজারমেন্ট পাবো না। এই মেজারমেন্টের জন্যই হচ্ছে হলো আমাদের প্রজেকশন সিস্টেম। আমরা পৃথিবীর কোর মানে একেবারে সেন্টারকে যদি চিন্তা করি, পৃথিবীর কোরে হচ্ছে কি আছে, আমরা বলি যে লাভা, বা একেবারে কোরে হচ্ছিল মেন্টাল বা খুব ঘন লাভা, এই ধরনের। আমরা পৃথিবীর সেন্টার থেকে আমাদের যে সারফেস বা আর্থের সারফেস একটা ডিস্টেন্স আমরা সায়েন্টিস্টরা যারা সায়েন্টিস্ট আছেন তারা ক্যালকুলেশন করে দেখছেন যে এর রেডিয়াস হচ্ছে 6000 এখানে 6371 কিলোমিটার, মানে একটা রেডিয়াস এখন পুরোটা ধরলে প্রায় 12,000 কিলোমিটার আসে আর কি, অর্থাৎ নর্থ পোল থেকে সাউথ পোলের মধ্যে। এইটা হচ্ছে আমার পুরো সেন্টারকে যদি চিন্তা করি, আমার এই পৃথিবীর সারফেসকে চিন্তা, একেবারে টপে ক্রাস্ট, তারপরে ভিতরে হচ্ছে মেন্টাল, তারপরে হলো সলিড ইনার কোর। তো পৃথিবীর গঠনটাই হচ্ছে এরকম। এটা হচ্ছে জাস্ট আমার জেনে রাখা, বা আমি আমরা যে পৃথিবীটাকে ভিতর থেকে যদি চিন্তা করে আসি এবং সারফেস পর্যন্ত যদি আমরা দেখতে যাই, তাহলে এটা হচ্ছে আমার জাস্ট মানে মাথায় রাখা যে পৃথিবীটা ভিতর এবং বাইরেটা কিরকম। আমরা ওই যে প্রাইম মেরিডিয়ানের কথা বলতেছিলাম, যে পৃথিবীর যদি নর্থ থেকে সাউথ পোলের দিকে এক মাঝ বরাবর একটা দ্রাঘিমা রেখা কল্পনা করি, এবং মাঝে যেই দ্রাঘিমা রেখাটা আসলে ছেদ করলো সেটাই হচ্ছে আমাদের প্রাইম মেরিডিয়ান। এই প্রাইম মেরিডিয়ান আমরা অনেকেই জানি যে ইংল্যান্ডের গ্রিনউইচে এই একটা মান মন্দির স্থাপন করা আছে, যে কল্পনা করা হয়েছে যে এই রেখাটা অর্থাৎ এই প্রাইম মেরিডিয়ানটা যেই শহরের বা যেই শহরের উপরে দিয়ে গেছে, সেখানে কিন্তু অলরেডি এই গ্রিনিচ শহরের উপরে দিয়ে গেছে, এখানে ওরা একটা মান মন্দির বা
একটা লাইন কিন্তু ওইখানে দেখতে পুরো প্রতি বছর অনেক টুরিস্ট যায়। তা আমার এখনো সৌভাগ্য বা হয় নাই যে ওইখানে যাওয়ার। ভবিষ্যতে হয়তো হতে পারে, বা কারো যদি হয়ে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন যে ওই জায়গায় কেউ ভিজিট করছেন কিনা। তাহলে এই ইংল্যান্ডের গ্রিনিচ শহরে সেই মানমন্দিরটা স্থাপন করা আছে, যে কল্পনা যে রেখাটা, এটা আসলে কোনো অঙ্কিত কোনো রেখা না, এটা একটা কল্পিত রেখা। তা এই কল্পিত রেখাটাকেই ওই গ্রিনিচ শহরে একটা মানে জায়গায়, বা ইংল্যান্ডের গ্রিনিচ শহরে সেইখানে এই স্থাপন করা আছে, যে এইখান দিয়ে গেছে এই রেখাটা, সে কল্পনা করে সেই রেখাটার একটা আহ তা স্থাপনা তৈরি করে রাখছে। আবার ইকুয়েটর যদি পৃথিবীর যদি পূর্ব থেকে পশ্চিম এই জায়গাটার ঠিক মাঝ বরাবর যদি আমরা একটা রেখা কল্পনা করি, যে মাঝ বরাবর কেটে রাখা মাঝ বরাবর রেখাটা, সেই রেখাটা হচ্ছে কিন্তু আমার ইকুয়েটর। ইকুয়েটর এটাও imaginary line on the surface equidistant from the north and south poles dividing the earth into northern and southern hemisphere। তাহলে মানে আমাকে নর্থের দিকে হচ্ছে হলো নর্দার্ন হেমিস্ফিয়ার, আর সাউথের দিকে হচ্ছে হলো সাউদার্ন হেমিস্ফিয়ারে দুইটাকে ডিভাইড করছে, যেটাকে আমরা সুমেরু বা কুমেরু এই অঞ্চলগুলো বলে থাকি। এটা হচ্ছে আমার পুরা সেই লঙ্গিটিউড বা ল্যাটিটিউড। অর্থাৎ এই যে নর্দার্ন হেমিস্ফিয়ার অর্থাৎ সুমেরু বা কুমেরু বৃত্ততে এই যে লঙ্গিটিউড মানে লঙ্গি, অর্থাৎ এই অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, এই যে লম্বা করে যে রেখাটা, অর্থাৎ আমাকে প্রাইম মেরিডিয়ানের সাথে যে রেখাগুলোকে কল্পনা করা হয়েছে সেটাকে আমি বলতেছি দ্রাঘিমাংশ, অর্থাৎ মানে দাঁড়ানো অংশ, দ্রাঘিমাংশ। আর যেটা ইকুয়েটর বরাবর, এই যে অক্ষ বরাবর যে রেখাগুলাকে কল্পনা করা হয়েছে সেগুলোকে বলতেছি আমরা অক্ষাংশ বা ল্যাটিটিউড। এই পর্যন্ত কি সবার মোটামুটি ক্লিয়ার? মানে এই অক্ষাংশ বা দ্রাঘিমাংশ এই জিনিসটা এবং ইকুয়েটর আর প্রাইম মেরিডিয়ান, এই চারটা বিষয়ে আসলে বলার জন্যই কিন্তু এত কিছু। তা আমার মনে হয় যে আপনারা সবাই এখানে যদি কেউ কোনো কোশ্চেন করতে পারেন আর কি, যদি কারো কোনো কোশ্চেন করার থাকে। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ বা প্রাইম মেরিডিয়ান বা ইকুয়েটর নিয়ে? কারো কোনো কোশ্চেন আছে? আমাকে প্রাইমারি নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। কিন্তু আপা, হ্যালো, হ্যালো হ্যাঁ মানে আমি শুনতে পাইনি, মানে নেটওয়ার্ক অফ হয়ে গেছিল। হ্যালো জি জি, শুনতে পাচ্ছি এখন। লোকাল ইউসুফ ভাই, ভাই আপুর হয়তো নেটওয়ার্কের প্রবলেম, ওরে অলরেডি বেরো হয়ে গেছে এখন। আচ্ছা, তা কারো কোনো কোশ্চেন যদি থাকে এই বিষয়ে, মানে এটা আসলে কোশ্চেন না, এটা ক্লিয়ার, মানে এগুলো আসলে কনসেপ্টের বিষয়, এগুলা বেসিক জিনিস। এখানে আসলে কোশ্চেন করা, তারপরেও যদি কারো কোনো জানার কোনো থাকলে আমার মনে হয় একটু শেয়ার করে নিতে পারি। হ্যালো, সবাই মনে হয় যে বুঝছে হয়তো, আপনি তাহলে মনে হয় আবার আচ্ছা বলেন। তাহলে মনে হয় আমি নেক্সট আগাই যাই।
এটা তাহলে আমি আবার শুরু করতেছি, মানে আমাদের ইয়ের পরে ব্রেকের পর। এটা হচ্ছে যে গ্রিনিচ শহরে সেই জায়গা যেখান থেকে আসলে এই আমরা প্রাইম মেরিডিয়ানের যে কল্পিত রেখা মনে যেটা কল্পনা করা হয়েছে যে এই শহরের এখান দিয়ে সেই রেখাটা গেছে। এখানে অলরেডি গ্রিনিচ শহরে সেখানে টুরিস্টদের জন্য অলরেডি সেই জায়গাটাকে অলরেডি স্পট করে দেওয়া হয়েছে। সুতরাং এখানে প্রচুর টুরিস্ট গ্রিনিচ বা ইংল্যান্ডে যারা যান তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করে আসেন। তা এইখানেও আসলে আমরা যদি নেট সার্চ করি বা নেটে যদি আরো কেউ যদি ফার্দার এই সম্বন্ধে জানতে চায়, আমার মনে হয় যে নেট সার্চ করলে এই বিষয়ে আরো অনেক কিছুই পাওয়া যাবে। তা আমরা অত মানে এখানে অত ডিসকাশনে আমরা যাব না, দেখে আমরা জাস্ট একটা ছবিকে এক্সাম্পল হিসেবে এখানে নিয়ে আসছি। এগুলো সবই এইটা নেট থেকেই নেওয়া, ইন্টারনেট থেকে। আমরা বেসিক টার্মিনোলজিতে যদি আসি, আমরা যদি পুরো পৃথিবীটাকে এইভাবে গ্লোব আকারে যদি চিন্তা করি যে গ্রিনউইচের যে মান, আমরা গ্রিনউইচের যে মূল মধ্যরেখা, অর্থাৎ এই মূল মধ্যরেখাকে যদি আমরা এইভাবে চিন্তা করলাম যে নর্থ থেকে সাউথের দিকে গিয়ে ঘুরে, অর্থাৎ পুরো পৃথিবীটাকে আমরা যদি মাঝ বরাবর অর্ধেক করে দিই, কেটে ফেলি অর্ধেক করে, হ্যাঁ, অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যে 360 ডিগ্রি পুরো ধরেই যদি আমরা পৃথিবীটাকে এরকম অর্ধেক করে ফেলি বা অর্ধেক করে একটা মূল মধ্যরেখা যদি আমরা চিন্তা করি, তাহলে বোঝা যাবে যে এই রেখাটা, অর্থাৎ এই যে প্রাইম মেরিডিয়ানের এই রেখাটাই হলো আমার সেই মূল মধ্যরেখা। আবার আমি ইকুয়েটর, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে যদি আমি আরেকটা রেখা কল্পনা করি, হ্যাঁ, অর্থাৎ আমি পূর্ব থেকে পশ্চিমে যদি পৃথিবীর অর্থাৎ নর্থ পোল বা সাউথ পোলে ভাগ করে দিতে চাই, এখানে একটা মূল মধ্যরেখা ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখাকে যদি চিন্তা করি, তাহলে অর্থাৎ আমার দুইটা ভাগ হলো, একটা মূল মধ্যরেখায় ভাগ হলো, অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে একটা ভাগ, আর ইস্ট থেকে ওয়েস্টের দিকে আরেকটা ভাগ। এই যে দুইটা ভাগে ভাগ করলাম, তার মানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশকে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এই ধরনের রেখাগুলোকে চিন্তা করে নিতে হয়েছে, যাতে আমরা কোনো একটা জায়গার লোকেশন অ্যাকুরেটলি বুঝতে পারি। অর্থাৎ আমি কোন জোনের, মানে যখন আমরা একটা কোঅর্ডিনেট দিই, সেই কোঅর্ডিনেটটা কোন জায়গাতে আছে অবস্থান করতেছি। কারণ বাংলাদেশে যদি আমি একটা কোঅর্ডিনেট চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমাদের বাংলাদেশের কোঅর্ডিনেটের লঙ্গিচুড আসবে হলো দেখা যাচ্ছে 21 থেকে 26-এর মধ্যে, আর ল্যাটিচিউডটা আসবে হচ্ছে 88 থেকে 88 থেকে 92 এর মধ্যে। অর্থাৎ এরকম করে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের একটা ভ্যালু দেখাবে। এই অবস্থানের মধ্যেই হচ্ছে বাংলাদেশের অবস্থান। যখনই আমরা জিপিএস কোঅর্ডিনেটে দেখবো যে এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ড ল্যাটিটিউড এবং এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ডে হচ্ছে লঙ্গিটিউড, এরকম অর্থাৎ জিপিএস রিডিং এ কিন্তু আমরা এগুলো হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মেজারমেন্ট, অর্থাৎ 3D তে আমরা বুঝতে পারতেছি আমাদের অবস্থান পৃথিবীর কোথায়। সাপোজ আমি যদি পৃথিবীর এই কোনো একটা পয়েন্টে বললাম যে 40 ডিগ্রি নর্থ 30 ডিগ্রি ওয়েস্ট, তাহলে আমি কোন দিকে যাব, মানে আমার অবস্থানটা কোন দিকে হবে। আমি প্রথমে বলে নিছি যে আমার ডানে হচ্ছে ইস্ট, বামে হচ্ছে ওয়েস্ট, আর উপরের দিকে হচ্ছে নর্থ, নিচের দিকে হচ্ছে সাউথ। যেহেতু 40 ডিগ্রি নর্থ বলা হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো আমাকে 40 ডিগ্রি নর্থের দিক যেতে হবে। তার মানে পৃথিবীর যদি আমি জিরো ওই আমার সেই আবার ইকুয়েটরের কথা চিন্তা করি, ইকুয়েটরকে চিন্তা করে যদি আমি জিরো থেকে যাই, তাহলে আমার 40 ডিগ্রি পর্যন্ত যেতে হবে। 40 ডিগ্রি যেহেতু আমার নর্থে বলছে, তাহলে আমার উপরের দিকে অর্থাৎ নর্থের দিক যেতে হবে। আর যেহেতু 30 ডিগ্রি ওয়েস্টের কথা বলছে, তাহলে আমাকে যেতে হবে 30 ডিগ্রি ওয়েস্ট মানে হচ্ছে বাম দিকে, অর্থাৎ 30 ডিগ্রি ওয়েস্ট। যদি আমাকে 30 ডিগ্রি ইস্ট বলতো, তাহলে আমাকে যেতে হতো ডানের
ডান দিকে। আমাকে আমাদের লোকেশন বা চিন্তা করার জন্য আমরা মোটামুটি এইভাবে চিন্তা করি, যদি নর্থে যদি আমাকে 40 ডিগ্রি সাউথের কথা বলতো তাহলে আমাকে 40 ডিগ্রি নিচের দিকে অর্থাৎ সাউথের দিকে আসতে হতো। আর সাউথের দিকে আসতে হলে তখন আমার যদি বলতো যে 40 ডিগ্রি সাউথ 30 ডিগ্রি ইস্ট, তাহলে আমাকে 40 ডিগ্রি সাউথ নিচের দিকে এসে আমাকে কোন দিকে যেতে হতো, ডান দিকে অর্থাৎ 30 ডিগ্রি ইস্টে ডান দিকে যেতে হতো। এইভাবে আমরা যদি প্রাইম মেরিডিয়ান এবং ইকুয়েটরকে ইকুয়ালি এইভাবে যদি আমরা ডিস্ট্রিবিউট করে নিয়ে চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমরা 3D অর্থাৎ 3D ভিউতে বুঝতে পারবো যে আমরা কোথায় আসলে অবস্থান বা আমার অবস্থানটা কোথায় হতে পারে। এরকম কিন্তু আমি একটা আইডেন্টিফিকেশন করে নিতে পারি। অর্থাৎ যেহেতু এই যে 50 ডিগ্রি আমার নিচে একটা এক্সাম্পল ছিল, 50 ডিগ্রি নর্থ এবং 30 ডিগ্রি ওয়েস্ট, 130 ডিগ্রি ওয়েস্ট, তাহলে আমি আমার অবস্থানটা কিভাবে হবে। যেহেতু আমি বলে দিছি যে আমাদের 180 ডিগ্রি হচ্ছে ওয়েস্টে ইস্ট এবং ওয়েস্টের দিকে দুই ভাগেই কিন্তু ভাগ, যেহেতু 360 ডিগ্রি, তাহলে এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে সবুজ দিয়ে 0 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি ইস্ট এবং 180 ডিগ্রি ওয়েস্ট। আবার আমি যদি প্রাইম ইকুয়েটরের কথা চিন্তা করি, ইকুয়েটর হচ্ছে যে নীল রং অক্ষাংশগুলো ভাগ করে দেওয়া আছে। তা এখানে 0 ডিগ্রি আমি ইস্টের কথা নর্থের কথা যদি চিন্তা করি, তাহলে আমার নর্থ হচ্ছে 50 ডিগ্রি নর্থ, তার মানে আমাকে উপরের দিকে যেতে হবে। উপরের দিকে করে আমি ভাগ করে নিয়েছি 20, 40, 60, 80 অর্থাৎ 20 ডিগ্রি 20 ডিগ্রি করে আমি নর্থে ভাগ করে নিয়েছি। তাহলে আমার 40 এবং 60-এর কোন একটা মাঝামাঝিতে হচ্ছে 50 ডিগ্রি নর্থ। আর যেহেতু 130 ডিগ্রি ওয়েস্ট, তার মানে হচ্ছে আমাকে বাম দিকে অর্থাৎ এই 0 ডিগ্রি বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে যেতে হবে। যদি এটা 130 ডিগ্রি ওয়েস্ট হতো তাহলে আমাকে যেতে হতো 130 ডিগ্রি ওয়েস্টে। এটা হচ্ছে জাস্ট আমার বেসিক। অর্থাৎ যদি আমি এই পুরো পৃথিবীটাকে যদি আমি মাঝখান থেকে ভাগ করে একটা কাগজের প্লেন কাগজে যদি এরকম রাখতাম, তাহলে আমি এইভাবে মানে আমার কোঅর্ডিনেট গুলোকে চিন্তা করতে পারতাম। কিন্তু যেহেতু পৃথিবীটা 3D, মানে আমাকে 3D করেই চিন্তা করে নিতে হচ্ছে, তাই সাপোজ আমরা এরকম একটা শীট নিয়ে 180 ডিগ্রি অর্থাৎ মাঝখানে 0-কে সেন্টার ধরে 180 ডিগ্রি ওয়েস্ট 180 ডিগ্রি ওয়েস্টে আমরা করে নিতে পারি। আবার এখান থেকে 0 ডিগ্রি অর্থাৎ যেহেতু এটা উপরে 90 নিচেও 90, তাহলে মাঝামাঝি একটা মানে মাঝামাঝিতে নিরক্ষরেখা অর্থাৎ ইকুয়েটরকে সেন্টারে রেখে, অর্থাৎ আমাকে নিচে 90 অর্থাৎ নর্থে 90 এবং সাউথে 90 রেখে এরকম একটা গ্রাফ কাগজের মতন তৈরি করে নিয়ে আমরা আমাদের এই জিওগ্রাফিক্যাল এই কোঅর্ডিনেট গুলো অবস্থান বুঝে নিতে পারি আর কি। এটা আমাদের জাস্ট বেসিক। আমরা এই এখন আসে, যদি আমাদেরকে বলা হয় যে মিটারে, মানে আমাকে যদি আমরা এর আগে কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ড দেখে আসছি, কিন্তু আমাকে যদি বলতে হয় যে এর ইস্টিং বা নর্থিং তুমি ইয়েতে দাও, আমাকে মিটারে দাও, তুমি কত মিটার ডিস্টেন্সে বা ডিস্টেন্স বা এরিয়া বা শেপ, এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু আমাকে ম্যাপকে কিন্তু 3D থেকে 2D তে কনভার্ট করতে হয়। এই যে 3D থেকে 2D তে কনভার্ট করার বিষয়টাই হচ্ছে হলো প্রজেক্টেড মানে প্রজেকশন। এই প্রজেকশন কিন্তু যতটা সহজে আমরা এখন করতে পারি, এটা কিন্তু আসলে ততটা সহজ না। এখানে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, অনেক ধরনের হিসাব ম্যাথমেটিক্যাল হিসাব আছে, যেগুলো আসলে বিস্তারিত আলোচনা করাটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আমরা ধরে নেই যে পৃথিবী মানে অর্থাৎ পৃথিবীটাকে ইউটিএম জোনে অর্থাৎ 60টা ইউটিএম অর্থাৎ ইউটিএম জোনে ভাগ করে নেওয়া হয়েছে 6 ডিগ্রি ইকুয়াল ডিস্টেন্সে, অর্থাৎ 360 ডিগ্রিকে 60টা ইকুয়াল জোনে ভাগ করে অর্থাৎ 6 ডিগ্রি ইকুয়াল করে 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 আমাদের 60টা ইউটিএম জোনে ভাগ করে নেওয়া হয়েছে। সেই 60টার অর্থাৎ 30 যেটা, সেই 30 সেন্টারে সেন্টারটা হচ্ছে ঠিক এই যে লাল এই জায়গাটা হচ্ছে সেটা সেন্টার। সেখান থেকেই সেন্টার ধরেই কিন্তু আমাদের এই
2D অর্থাৎ কত মিটার, অর্থাৎ আমরা যে মেজারমেন্ট অর্থাৎ জিআইএস এ আমরা যে মেজারমেন্ট বা কোনো একটা ল্যান্ডের যে মেজারমেন্ট পাই, এই মেজারমেন্ট কিন্তু এই জিআইএস এ যখন পাই তখন কিন্তু এটা প্রজেক্টেড ডাটা করে নেওয়ার পরেই কিন্তু আমরা সেটা দৈর্ঘ্য প্রস্থ নিতে পারি। আমরা কিন্তু সেদিন একটা মেজারমেন্ট করার চেষ্টা করেছিলাম, সেটা কিন্তু হয় নাই, কারণ সেটা ছিল জিওগ্রাফিক্যালি প্রজেক্টেড। কিন্তু আমরা যে এটাকে প্রজেকশনে না নেওয়াতে সে কিন্তু মেজারমেন্ট দেয় নাই। তার মানে হচ্ছে আমাকে এই 2D তে কনভার্ট করে বা ডাটাটাকে প্রজেক্টেড করে নেওয়ার পরেই কিন্তু আমি এই ধরনের ক্যালকুলেশন করতে পারবো, তার আগে আমি করতে পারবো না। এটা হচ্ছে আমার পৃথিবী, দ্য ওয়ার্ল্ড। অলরেডি আমরা এটাকে আবার দেখে আসছি। আমি আরেকবার যদি দেখি যে অর্থাৎ 160 ডিগ্রি বা 180 ডিগ্রি অর্থাৎ নর্থ থেকে, অর্থাৎ এটা কিন্তু গোল, মানে পৃথিবীটাকে জাস্ট আমি মাঝখান থেকে কেটে আমি এটাকে চিন্তা করি যে মাঝখান থেকে কেটে আমি জাস্ট এটাকে সমান অর্থাৎ ইকুয়ালি নিয়ে আসছি, কিন্তু পৃথিবীটাতে আমি এখন কাটতে পারতেছি না অ্যাকচুয়ালি, কিন্তু এটা আমার কল্পনা। এই কল্পনাতে আমি চিন্তা করি যে দ্রাঘিমাংশ বা অক্ষাংশ গুলোকে যদি আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে চিন্তা করি, সেই অনুসারেই দেখা যাচ্ছে যে আমার অবস্থানগুলো আসলে কোথায়। এটা জাস্ট কল্পনা করে এটা এখানে সেট করা হয়েছে। এখান থেকে হচ্ছে আমি জাস্ট ডিগ্রি মিনিট সেকেন্ড গুলোকে জানতে পারবো। আন্ডারস্ট্যান্ডিং দি ইউটিএম, ইউনিভার্সাল ট্রান্সফার মার্কেটর, যে বারবার করে আমি এর আগে যেটা বলে আসছি যে পৃথিবীটাকে যদি আমি 2D থেকে 3D থেকে 2D তে কনভার্ট করি তাহলে আমি কিভাবে করব। অর্থাৎ ইউনিভার্সাল ট্রান্সফার বা যেটা আমরা ইউটিএম জোন বলি, যখনই আমরা জিআইএস এ কাজ করি তখনই আমরা বলি যে এটা ইউটিএম জোন বা WGS 84 এ আছে কিনা, যদি থাকে তাহলে আমরা সেটাকে কালেক্টেড ডাটা ধরে নিই। এই ইটিএম জোনটাকে কেন আমরা ইটিএম বলি, যেমন ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড ইজ ইউজড টু লোকেট ফিচার্স অন এ 3-ডাইমেনশনাল সার্ফেস। আমরা অলরেডি বলছি যে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ ইউজ করা হয় হচ্ছে হলো 3-ডাইমেনশনাল সার্ফেসে, আর ইটিএম হচ্ছে এইটা প্রজেক্টেড ডাটা ডিজাইন হচ্ছে 2-ডাইমেনশনাল সার্ফেস। 2-ডাইমেনশনাল সার্ফেস না হলে কিন্তু আমাদের এই দৈর্ঘ্য প্রস্থ বা এরিয়া ক্যালকুলেশন করা সম্ভব নাই। 3D ডাটাকে 2D ডাটাতে কনভার্ট করাটাই হচ্ছে প্রজেকশন। আমরা মানে যিনি অর্থাৎ যে প্রসেস ইউনিভার্সাল বা ট্রান্সভার্স মার্কেটার, এই গ্রিড সিস্টেমটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, ইস্ট থেকে ওয়েস্টে এই যে 60টা 1, এখানে দেখেন যে মাঝে 1 2 3 4 করে 60টা জোনে ভাগ করা হয়েছে। ইস্ট থেকে ওয়েস্টে 1 to 60 and centered over গ্রিনিচ ইংল্যান্ড। ঠিক গ্রিনিচের এর আগে যেটা দেখেছিলাম যে মূল মধ্যরেখা গ্রিনিচ শহরের যে এখান দিয়ে কল্পনা করা হয়েছে, সেই মূল মধ্যরেখাটাই কিন্তু এই 30, এই যে আমরা যদি একটু জুম করি, এই যে 30, এই যে 29 এর পরে 30, এই 30 জোনে কিন্তু সেইটাকে ঠিক ক্রস করে। আবার আমরা এখান থেকে হচ্ছে যেহেতু নর্থের দিকে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ আমরা নর্থে 90 এবং নিচে সাউথেও 90, হ্যাঁ 90 ডিগ্রি অর্থাৎ টোটাল এই 180 ডিগ্রিতে আমরা নর্থ টু সাউথে অলরেডি লেভেল করি। সেখানে আমরা অলরেডি 8 ডিগ্রি বা 8 ডিগ্রি করে কিন্তু অলরেডি এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে, সেটা 8 ডিগ্রি করে এরকম প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ 10টা গ্রিডে এরকম ভাগ করে নিচ্ছে। এটা হচ্ছে জাস্ট আমাদের একটা গ্রাফ পেপারের মতন ভাগ করে, কিন্তু এই যে 60টা যে জোনে অর্থাৎ ইটিএম জোনে ভাগ করা হচ্ছে, এটাই হচ্ছে মেন। সুতরাং আমাকে যখনই ইটিএম জোনে বলা হবে তখনই বলতে হবে যে ইটিএম এর কত নাম্বার জোনে
এর অবস্থান। আমাদের বাংলাদেশের অবস্থান দেখেন 45 এবং 46, অর্থাৎ দুইটা জোনের মাঝে কিন্তু আমাদের অবস্থান বাংলাদেশের 45 এবং 46 ঠিক মাঝ বরাবর জোন দিয়েই হলো বাংলাদেশের অবস্থান। এই যে বাংলাদেশের অবস্থান, এই যে দেখেন বাংলাদেশের অবস্থান দেখবেন, ভারতের এই সাথে যে এই যে হ্যাঁ এই যে দেখতে 46 পাচ্ছেন, আর একটু ব্লক 45 46 এই যে 45 46 আর একটু ব্লক 46-এর করে এই দেন। জোন আছে। আমরা প্রজেকশন করতে গেলে কখনো কিন্তু ওই যে মানে জিআইএস এ অর্থাৎ যে ঢাকার বরাবর, অর্থাৎ যে চিটাগাং, সিলেট বা এই অঞ্চলকে আমরা কিন্তু 46 ডিগ্রি মানে ইটিএম জোনে রাখি। আবার যখন আমরা ওই যে চাপাই বা রাজশাহী বা এই অঞ্চলটাকে, অর্থাৎ পশ্চিমের এই অঞ্চলটাকে রাখি হলো আমরা 45 ডিগ্রির মধ্যে। আমি একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের লোকেশন বা অবস্থানটা যখন আমরা করি, তখন দেখা গেল যে নির্দিষ্ট একটা লঙ্গিটিউড বা ল্যাটিটিউডের একটা মান থাকে আর কি। তো ওইটা কি ওই বাংলাদেশের সেন্টার থেকে কাউন্ট করে, নাকি মানে কোন একটা রেফারেন্স কিছু আছে ওই না থেকে কাউন্ট? না না, এটা সব সময় কাউন্ট করতেছে। আমি এই যে বলছি নিরক্ষরেখা, ইকুয়েটর এবং হলো ওই সেন্ট্রাল মেরিডিয়ান, ঠিক আছে? এইখান থেকে কিন্তু সে রেফারেন্স, মানে কত ডিগ্রি পৃথিবীর সেন্টার। আমরা কিন্তু ওই যে এই জন্য যে পৃথিবীর কোর দেখাইছিলাম না, একটা কোর, পৃথিবীর কোর, ওই যে লাভা, কিন্তু এই কোর ওই যে ডিগ্রি মিনিট সেকেন্ড যেটা, এগুলো আমি ফার্স্টে বলছিলাম, এগুলো হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড। অর্থাৎ সেই কোরকে বিবেচনা করে এবং আমাদের এই যে ইকুয়েটর এবং হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান, এইটাকে চিন্তা করেই কিন্তু সেই ডিগ্রি মিনিট সেকেন্ডটা আমরা পাচ্ছি। কিন্তু আমরা যখন এই যে আমি অলরেডি কিন্তু আপনারা দেখেন এই যে গুগল আর্থে আমি যাই, এটা দেখতে পারতেছেন? জি জি হ্যাঁ, আমি কিন্তু এখন কোথায় আছি দেখেন, এই যে বাংলাদেশের আমি বাউন্ডারিটা অফ রাখছি, আমি অলরেডি প্লেস বা ইয়েটা দিই, বাউন্ডারিটা দিই, ঠিক আছে? বর্ডার্স, আমার কোশ্চেনটা কিন্তু এরকম ছিল যে ওই নিরক্ষরেখা বা মানে দ্রাঘিমা রেখার থেকে কোন পর্যন্ত আমার বাংলাদেশের কি সেন্টার সীমানা। বরাবর, সেন্টার পর্যন্ত আমার ওই ভ্যালুটা আসতেছে, নাকি বাংলাদেশের না মধ্যে না কোনো একটা না না জায়গায় কোনো একটা আছে না ওইখানে? না না, আপনি এই যে গুগল আর্থের এইটা আপনি দেখেন, একটু খেয়াল রাখেন, ঠিক আছে? আপনাকে ওই রেফারেন্সও আমরা যাব, কিন্তু তার আগে আমরা এইটা আগে ক্লিয়ার হয়নি, ডিগ্রি মিনিট সেকেন্ডের বিষয়টা ক্লিয়ার হয়নি। এই যে আমি এই যে সাপোজ এই যে ঢাকা দেখছেন, এই যে এখানে কিন্তু অলরেডি ঢাকা একটা সেন্টার ধরা আছে, তাই না? জি জি হ্যাঁ, আমি কিন্তু যত জুম করতেছি নিচের দিকে দেখেন, এই যে এই কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি ঢাকার যত জুমে যাচ্ছি, যে ডিগ্রি মিনিট সেকেন্ড দেখছেন, নর্থ ইস্ট এরকম লেখা আছে না, 23 ডিগ্রি 48 মিনিট, তারপর 05.60 নর্থ, তারপর 90 ডিগ্রি 24:36, এটা চেঞ্জ হচ্ছে না? আপনি যখন জুম করবেন দেখবেন যে এই ভ্যালু গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? জি জি বুঝতে পারছি। তা আপনি যেখানে হাত দিবেন সে কিন্তু ভ্যালু চেঞ্জ হইতে থাকবে। এই দেখছেন, আমি যতই এই হাতটাকে নাড়াচ্ছি ও কিন্তু ডিগ্রি মানে ডিগ্রি মিনিটে ঠিক আছে, সেকেন্ডে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, হুম হুম তাই না? আপনি আবার যান, আরো যান 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 যান, কোন একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে মিনিটেও চেঞ্জ হয়ে গেছে। আপনি জুম করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পারছি। তাহলে বাংলাদেশের মানে অবস্থান এত ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে এত ডিগ্রি উত্তর এত অক্ষাংশ ডিগ্রি পর্যন্ত। অক্ষাংশ বা এত ডিগ্রি দ্রাঘিমাংশ থেকে এত ডিগ্রি দ্রাঘিমাংশ, এই যে দেখেন, আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাই। এই যে আমি পুরো বাংলাদেশকে নিয়ে আসি, হ্যাঁ, মানে গুগল আর্থ এটা বোঝার জন্য খুবই একটা ভালো জিনিস। মানে আপনি যদি কোনো কনফিউশন হয়, আপনি একটু গুগল আর্থে ঢুকবেন, এই যে ওর বাউন্ডারিটা আসুক বাংলাদেশের,
বর্ডার্স লেভেলস, আমি শুধু বর্ডার্সটা রাখি। দেখেন আমি আপনাকে দেখাই, আমি যদি এই যে একেবারে খুলনা একেবারে বর্ডার মানে বঙ্গোপসাগরের দিকে যদি রাখি, ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যালু দেখাচ্ছে। এখন আপনি ডান দিকে যান, ডান দিকে যেতে থাকেন, দেখেন 21 ডিগ্রি, 42, 45, 46 এরকম করতে 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 অর্থাৎ 90 ডিগ্রি যেটা সেটাও কিন্তু সেম রয়েছে। হ্যাঁ, 58 মিনিট, তারপরে যে এখন দেখেন 22 ডিগ্রিতে চলে গেল, দেখছেন জি নর্থিং। হ্যাঁ, তারপর হচ্ছিল করতে করতে অর্থাৎ এই যে আমি স্টার্ট করলাম যে বাউন্ডারি থেকে 21 ডিগ্রি, এটা থেকে করে বাংলাদেশের অবস্থান দেখেন 22 ডিগ্রি এত মিনিট এত সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছিল আপনার ইস্টিং, মানে আপনি পূর্ব থেকে পশ্চিমের দিকে। হ্যাঁ, তারপরে আমি যদি এখন আবার উপরের দিকে যাই, মানে অর্থাৎ একেবারে টেকনাফ থেকে যদি শুরু করি, টেকনাফ থেকে শুরু করে দেখেন তেঁতুলিয়ার দিকে যান, দেখেন যে 90 ডিগ্রির মানে 91 যে ঘরগুলো সেগুলো চেঞ্জ হচ্ছে, 23 ডিগ্রি 24 ডিগ্রি। হ্যাঁ, গিয়ে আপনি যদি একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দিকে যান তাহলে দেখেন বাংলাদেশের অবস্থান অর্থাৎ 26 ডিগ্রি থেকে ওই নর্থিং এর মধ্যে সে হচ্ছে 88 ডিগ্রি, মানে এখানে ছিল কত 92 ডিগ্রি। আবার আপনি যত উপরের দিকে যাচ্ছেন এখন দেখেন বাংলাদেশের অবস্থান 88। ঠিক আছে, এই অবস্থানের মধ্যে হচ্ছে আপনাকে জিওগ্রাফিক্যালি বাংলাদেশের অবস্থান। আমরা বলি না জিওগ্রাফিক্যালি বাংলাদেশের অবস্থান কত, তখন আপনি দেখবেন যে এত ডিগ্রি থেকে এত মিনিট ইস্টিং বা এত ডিগ্রি থেকে এত মিনিট অর্থাৎ নর্থিং। তখন এই জিওগ্রাফিক্যাল লোকেশন দিলে অত ডিটেলসে দেয় না, বলে যে 24 ডিগ্রি এত থেকে এত আর 88 থেকে 90 ডিগ্রি, এইভাবে কিন্তু জিওগ্রাফিক্যালি একটা রিপ্রেজেন্টেশন দেয়। কিন্তু আপনি যখন আরো ডিটেলসে যান তখন কিন্তু আপনি জুম করবেন, তখন কিন্তু আপনাকে যে ডিগ্রি মিনিট সেকেন্ড সহ দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার? গুগল আর্থে আপনি এটা পাবেন। আরেকটা জিনিস হচ্ছে আমি একটু অপশন দেখাই দিই, আপনি তো জিওগ্রাফিক্যালি দেখবেন, এই টুলসে গিয়ে অপশনে যাবেন, অপশনে গেলে এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড, আমরা কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড, এটা আরেকটা আছে ডেসিমেল ডিগ্রি, ওই মিনিট আর সেকেন্ডটাকে ডেসিমেলে কনভার্ট করে, মানে আমার ডিগ্রিটা ঠিক থাকে, ঠিক আছে, তখন হচ্ছে বাকি সবগুলো হচ্ছে ডেসিমেল ডিগ্রিতে তৈরি হয়ে যায়। এটা হলো কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন আমরা পরে জানবো। আরেকটা হচ্ছে আপনি যে ডিগ্রি ডেসিমেল মিনিটে যদি দেখতে চান তখন ওই দেখা যাবে যে ওই ডিগ্রি আর মিনিটটা ঠিক রেখে সেকেন্ডের ঘরগুলো তখন আপনার ডেসিমেল ডিগ্রিতে পরিণত হয়। হ্যাঁ, আরেকটা বিষয় এখান থেকে টুলে যদি আমি এখন অপশনে যাই, এই যে ইউটিএম ওই যে 60টা জোনে ভাগ করছে, এই ইউটিএম জোনে যদি এখন আপনি যান, এখন আপনি দেখতে পাবেন বাংলাদেশের অবস্থান বা ভ্যালু গুলো ইউটিএম জোনের কোথায়। আমি ওই যে মামা বলতেছিলেন যে 45 এবং 46, এই যে 45 একটা জোন আছে মামা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে 45 জোন কিন্তু এই যে পুরাটা, এই যে আমরা যে 45 যে ধরতেছি, অর্থাৎ এই মাঝ বরাবর বা আমার ইকুয়েটর থেকে শুরু করে এই যে 45 জোন, তার মানে এই পুরো অর্থাৎ নর্থ থেকে সাউথের এই সবগুলো জোন হচ্ছে 45। আবার এই যে 46 অর্থাৎ নর্থ থেকে সাউথের এই জোনগুলো হচ্ছে সবই 46-এর জোন। হ্যাঁ, তার মানে বাংলাদেশের অবস্থানটা দেখেন এই 45 এবং এই যে 46, এই দুইটা ঠিক জোনের দুইটাতে, অর্থাৎ 46-এ কিছু অংশ পড়ছে, 45-এ কিছু অংশ পড়ছে, অর্থাৎ দুইটা জোনে ঠিক মাঝামাঝি জোনে বাংলাদেশের অবস্থান। দেখছেন এই যে বাংলাদেশের এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, ঢাকা দেখছেন, ঢাকার ডিভিশন। হ্যাঁ, এই যে বাম পাশে একদিকে 45 একদিকে 46 দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে ঢাকা হচ্ছে 46 জোনে পড়ছে, আর এদিকে হচ্ছে রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, এরা পড়ছে হচ্ছে 45 ডিভিশনে, এদিকে ঢাকা, চিটাগং, তারপরে সিলেট, এই অঞ্চলটা পড়ছে 46 অর্থাৎ 46 জোনের মধ্যে। এখন আমরা মানে
এক হচ্ছে 3D ডাটা কিভাবে আমরা মানে রিড করি, আরেকটা হচ্ছে যে 2D ডাটা, অর্থাৎ আমাকে 3D ডাটা থেকে 2D ডাটা নিতে হলে তো কিছু রেফারেন্স দরকার পড়ে, মানে আমার আর্ট সারফেসে কিছু রেফারেন্স লাগবে, যে সেই রেফারেন্সের ভিত্তিতে আমি এটা গ্লোবালি এবং লোকালি এটাকে রিড করতে পারবো। অর্থাৎ এই রেফারেন্স পয়েন্টগুলো ফিক্স করার জন্য আমার আর্ট সারফেসটাকে আমাকে বুঝতে হবে, বা আর্ট সারফেসটাকে আমাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে হবে। আমি যেখানে সেখানে যে কোনো রেফারেন্স ধরে কিন্তু কাজ করতে পারবো না। আমাদের সার্ভেয়াররা একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, যে টিবিএম বা বিএম এটা নিয়ে কাজ করে, তখন ওরা কিন্তু যে গিয়ে একটা আরবিটারি 10 বা 20 ভ্যালু ধরে কাজ করা শুরু করে। এই যে 10 বা 20 ভ্যালু ধরে কাজ করে, এটা কিন্তু আসলে সঠিক প্রসেস না। কিন্তু আমরা সঠিক প্রসেস নয়, আমাদের কাজ করা উচিত যে কোনো একটা নোন রেফারেন্স থেকে সে বিএম এর ভ্যালু হোক বা যে ভ্যালু থাকে সেটাকে ফ্লাই করে নিয়ে এসে, অর্থাৎ আমি যেই প্লট বা যে ল্যান্ড যেটাকে সার্ভে করব সেখানে কিন্তু সার্ভে করা উচিত। কিন্তু সার্ভাররা সেটা না করে সেটা করে কি, ওরা একটা আরবিটারি ভ্যালু ধরে নেয়। এতে পরবর্তীতে আমাদের ওই ল্যান্ডের বা ওই জায়গাটার অনেক ধরনের ক্যালকুলেশন অর্থাৎ ম্যানিপুলেশন করতে হয় অথবা মিসম্যাচ হয়। সেমনি আমাদের এই আর্থ সারফেসে এবং আর্থ সারফেসকে কল্পনা করার জন্য, কারণ আমাদের আর্থ সারফেসটা কি উঁচু নিচু, মানে কোথাও নদী আছে, কোথাও সাগর আছে, কোথাও পাহাড় আছে, কোথাও খাদ আছে, হ্যাঁ, এরকম হচ্ছে এই আনডুয়েলেশন অনেক। তো এই আনডুয়েলেশন বা এই রেফারেন্সটাকে আমাদের ঠিক করার জন্য আমরা করি কি, আমরা এমন একটা সারফেস বা একটা জিওড লেভেল ধরে নেই, যেখান থেকে বলি যে এই রেফারেন্সের ভিত্তিতে আমার এই হাইট গুলো বিবেচনা হবে। যেমন আমরা বলি যে মিন সি লেভেল, হ্যাঁ, এমএসএল, এই এমএসএল থেকে এটা কত উচ্চতায় আছে, এটা এত উচ্চতায় আছে। তা আমরা যখনই কোন বিএম, এর আগে আমরা বলছি যে সার্ভে অফ বাংলাদেশের যে বিএম এর ভ্যালু গুলো ধরা হয়, বা আমাদের ওই মিন সি লেভেল থেকে এর হাইট কত, বা মিন সি লেভেল থেকে এভারেস্টের হাইট কত, মিন সি লেভেল থেকে আমার কেওক্রাডাং এর হাইট কত, মিন সি লেভেল থেকে আমার এই হাইট কত, এই মিন সি লেভেলের এই হাইট গুলো পেতে হলে অবশ্যই আমার এই রেফারেন্স বিএম কে ইউজ করতে হবে। তা না হলে আমি কখনোই ওই সার্ভেয়ারদের ওই হাইট দেখে বলতে পারবো না এটা মিন সি লেভেল থেকে এত হাইটে। সুতরাং ওই হাইট পেতে হলে অবশ্যই আমাকে রেফারেন্স বিএম থেকে সেটাকে অবশ্যই নিতে হবে। আমরা এই যে গ্লোবাল, আমরা এখানে দুইটা জিনিস, মানে কিছু জিনিস আপনাদের সাথে এখানে দেখাই। জাস্ট আমার এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে। এই পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে আমি কোনো একটা পাহাড়ের বা উঁচু জায়গায় এই জায়গাটার অবস্থান বা হাইটটা জানতে চাই। সেই হাইটটা আমি কিভাবে কোথা থেকে নিব, আমার জিওয়েড লেভেল, অর্থাৎ এই জিওয়েড লেভেল কোনটা, অর্থাৎ সাগরের, আমার যে সাগরের পানি, হ্যাঁ, অর্থাৎ এই সাগরের পানি কতটুকু এভারেজ হাইট, এভারেজ, কারণ এর তো জোয়ার ভাটা আছে, এবং এই জোয়ার ভাটাকেই মেজার করে কিন্তু ওইখানে আমাদের একটা অবস্থান বা রেফারেন্স আছে, যে অর্থাৎ সে সাগরের পানি জোয়ারে কতটুকু ওঠে এবং ভাটায় কতটুকু নামে, সেখান থেকে একটা এভারেজ ভ্যালু ক্যালকুলেশন করে একটা ওইখানে স্ট্যান্ডার্ড ফিক্স করা আছে। তো আমাদের এসওবি থেকে যখন এই বিএম গুলো সেট করা হয়, তখন সেই হাইটের বা সেই রেফারেন্সটাই নেওয়া হয় সেই সাগরের, অর্থাৎ আমাদের বে অফ বেঙ্গলের যেই জায়গাটায় এই ভ্যালুটা সেট করা আছে ঠিক সেখান থেকে। আমি যদি সাপোজ বাংলাদেশে বা ওইখানকার কোনো একটা হাইট সম্বন্ধে জানতে চাই, তখন আমরা বলি যে এটা এত হাইট মিন সি লেভেল থেকে, তখনই আমরা বুঝে নিতে পারি যে এই জিওয়েডে বা এই মিন সি লেভেল থেকে এর হাইট, বা এই জিওয়েড থেকে এই রেফারেন্স থেকে এর পাহাড়ের অমুক জায়গার অবস্থানটা বা আমার পয়েন্ট অফ ইন্টারেস্টের হাইটটা এত। সুতরাং এইখানে আমার আর কোনো কনফিউশন থাকার কোনো আর মানে ইয়ে নাই, যে সন্দেহ নাই যে এটা কি অ্যাকচুয়াল নাকি এটা, কিন্তু এটা আমাকে বলে দিতে হবে
যে আমার ওই বিএম এর রেফারেন্স থেকে এটা নেওয়া এবং ওইখান থেকে আমি এখানে ফ্লাই করে নিয়ে এসে আমি এখানে টিবিএম সেট করছি। এই রেফারেন্সটা যদি না বলা থাকে তাহলে কিন্তু ওই ভ্যালুটা কখনই আমি এক্স্যাক্টলি ধরে নিতে পারবো না। এখানে নিচে একজন একটা জায়গায় দেখা যাচ্ছে একজন অবজারভার দাঁড়ায় আছেন, তারপরে তার এখানে এই সবুজ অংশটুকু একটা আর্থ সারফেস, তার নিচে হচ্ছে সি। এই সি লেভেলে যে জোয়ার ভাটার কারণে যে হাইটটা হচ্ছে তার এভারেজেই কিন্তু আমি এই জেড লেভেলটা সেট করে নিছি। আমার এভারেজে এই ভ্যালুটা থাকে, এই সারফেস থেকে আমি হচ্ছে আমার যে কোনো হাইট, অর্থাৎ আমি নিচের হাইট অর্থাৎ নিচের কতটুকু যাব এবং হচ্ছে হলো আমার আমি উপরে কতটুকু যাবো, অর্থাৎ এই মিন সি লেভেল থেকে এটা কি নিচের দিকে আমরা অনেক সময় দেখি মিন সি লেভেল থেকে নেগেটিভ ভ্যালু আসে, তার মানে হচ্ছে বলে নিতে পারি যে এটা মিন সি লেভেল থেকে অর্থাৎ নিচুতে বা ডেপথে আছে। আবার অনেক সময় দেখা যায় যে এই ভ্যালুগুলো অর্থাৎ জিও এর থেকে বা মিন সি লেভেল থেকে যদি প্লাস হয় তাহলে আমরা বলি যে এটা মিন সি লেভেল থেকে উঁচুর দিকে, অর্থাৎ যত উঁচুতে যাবে ভ্যালু বাড়তে থাকবে, আর যত নিচুতে যাবে মিন সি লেভেল থেকে তার মানে বুঝি তত হাত বা তত গভীরতার দিকে আমরা যাচ্ছি, মানে তত নিচের দিকে। আমরা ম্যাপ প্রজেকশনে অলরেডি আরেকটা জিনিস মানে স্টাডি করতে পারি, সেটা হচ্ছে যে কার্ভ টার্ন অর্থাৎ গোলক বা ল্যাঙ্গিটিউডে অর্থাৎ জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটে আমরা বলি যে লংগিটিউড বা ল্যাটিটিউডে একটা গামা বা ল্যামডা এরকম একটা ইয়ে ধরে নেই। তা অলরেডি আমরা দেখে আসছি যে ল্যাটিটিউড লংগিটিউডে কিভাবে আমরা কোঅর্ডিনেট অ্যাঙ্গুলার মেজারমেন্ট গুলো করি ডিগ্রি মিনিট সেকেন্ডে, এটা দেখে আসছি। আর ফ্ল্যাট ম্যাপ যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, যেটা আমরা কার্টেসীয় গুণাঙ্ক বা কার্টেসীয় গ্রাফ বলি আর কি, এক্স ওয়াই অর্থাৎ ইস্টিং এবং নর্থিং, এটা হচ্ছে হলো ফ্ল্যাট ম্যাপে আমরা সেভাবে ভ্যালু করি এক্স এবং ওয়াই ভ্যালু নিয়ে। আমরা অনেকেই ছোটবেলায় তো অনেক ধরনের গ্রাফ করছি, যেমন গ্রাফের হচ্ছে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট, অর্থাৎ যেটা আমার 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ প্লাস 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 মাইনাস 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 প্লাস প্লাস তারপর হচ্ছে মাইনাস মাইনাস, এরকম করে কিন্তু আমরা অনেক ধরনের অলরেডি গ্রাফে অঙ্কন করে আসছি। এই কার্টেসিয়ান মডেল মানে কার্টেসিয়ান গুণাঙ্ক বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক সেরকম। আমরা যদি আর্থকে চিন্তা করি যে মিন সি লেভেলটা একটা কনস্ট্যান্ট সার্ফেস, এটা কখনোই কিন্তু আসলে চেঞ্জ হয় না। আমরা সবসময় এমএসএল কে 0 ধরেই কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু ধরেই এই জেড কে চিন্তা করেই কিন্তু সবসময় সবকিছুর হাইট বিবেচনা করি, এবং যে কোনো হাইটের ক্ষেত্রে আমরা বলি যে এটা কি মিন সি লেভেল থেকে নেওয়া কিনা, কারণ হচ্ছে সব কাজ বা সব রেফারেন্স কিন্তু মিন সি লেভেল থেকে নেওয়া থাকে না, এটা বলে দিতে হয় যে এটা মিন সি লেভেল থেকে নেওয়া। তাহলে বুঝতে হবে যে ওই মিন সি লেভেল বা ওই 0 থেকে আসলে হাইট হচ্ছে প্লাসে মানে সেটা কি উঁচু পাহাড় নাকি এটা নিচু, অর্থাৎ নিচু লো, অর্থাৎ সেটা আরো নিচের ডেপথ, অর্থাৎ মিন সি লেভেল থেকে সেটা নিচের দিকে নাকি মিন সি লেভেল সেটা হাইট উপরের দিকে। এই সারফেসটা যখনই আমরা এমএসএল এর ভ্যালুটা বলে দিব যে এটা এমএসএল ভ্যালু কনসিডার করে, তখনই কিন্তু আমরা এই ভ্যালুগুলো বুঝতে পারবো এটা কনস্ট্যান্ট, জিওটা সবসময় কনস্ট্যান্ট। সো হচ্ছে ট্রান্সফর্মিং মানে এক্স্যাক্টলি হচ্ছে হলো আমরা 3D মানে স্ফেরিক্যাল বা স্ফেরিয়য়েড যে বিষয়টা যে 3 ডাইমেনশনাল বলে আসছি, সেটাকে 2D তে নেওয়ার জন্য জিওগ্রাফার এবং অনেক জিওগ্রাফাররা নিউমেরিয়াস আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেই কিন্তু এই ম্যাপ প্রজেকশন সিস্টেমটাকে ডেভেলপ করছে। আমরা সেই ডেভেলপ প্রজেকশনের উপরেই কিন্তু কাজ করি, অর্থাৎ আমরা কিন্তু এখানে কোনো ধরনের ভ্যালু চেঞ্জ করি না, কোনো ধরনের ভ্যালু অ্যাডও করি না। সুতরাং আমরা করি কি এখান থেকে শুধু রেফারেন্স পয়েন্টটা নেই যে আমি কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ডে আসি এবং সেটা কোন ইস্টিং বা কোন নর্থিং এ আছে, সেই বেসিসে কিন্তু আমরা এটাকে সেট করি। আমরা কিন্তু এইসব যখন আমরা ম্যাপিং করি তখন কিন্তু কোনো কিছু অ্যাডও করি না, কোনো কিছু ডিডাকশনও করি না, অর্থাৎ আমার এই ভ্যালুগুলো সবকিছুই কনস্ট্যান্ট।
তারপর হচ্ছে এটা ম্যাপ পজিশনের ডেফিনেশন, যে হোয়াট ইজ ম্যাপ পজিশন, অর্থাৎ 2D 3D ভ্যালু, অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেম থেকে যে আমি XY কোঅর্ডিনেটে নিয়ে আসবো বা XY তে ভ্যালুতে নিয়ে আসতেছি কার্টেসিয়ান ভ্যালুতে, এটাই হচ্ছে আমার মেইনলি ম্যাপ পজিশন। যদি কেউ কখনো বলে যে ম্যাপ পজিশন কি, ম্যাপ পজিশনে একটা কথাই মানে একটা ইয়েতে মানে অ্যান্সার থাকবে যে আমার 3D ভ্যালুটাকে বা ডিগ্রি মিনিট সেকেন্ডটাকে আমি XY ভ্যালুতে রিপ্রেজেন্ট করতেছি, এই রিপ্রেজেন্ট করার সিস্টেমটাই হচ্ছে ম্যাপ পজিশন। এই মেকানিজম আসলে অনেক ধরনের মেকানিজম আছে, কারণ ম্যাপটা হচ্ছিল সবসময় আমরা যে ম্যাপ দেখি একটা কাগজের মধ্যে, অর্থাৎ একটা ফ্ল্যাট ম্যাপ দেখি, কখনোই কিন্তু আমরা গোলাকৃতি ম্যাপ গুলো মানে পেপারে কখনো গোল করে দেখি না। সবসময় কিন্তু যত আমরা ম্যাপ প্রডিউস করতেছি, এটা ক্যাডে বলেন, জিআইএস এ বলেন, বা যে কোনো ধরনের শিটে বলেন, সবকিছু হচ্ছে 2D, অর্থাৎ এটা একটা ফ্ল্যাট কাগজে, যেটা দৈর্ঘ্য এবং অলরেডি প্রস্থ শুধুমাত্র আমরা জানতে পারি। তা বিভিন্ন ধরনের পজিশন সিস্টেম অলরেডি অনেক ডেভেলপ করা আছে। আমরা এক হচ্ছে অ্যাজিমিউথাল, যেটা আমরা প্লেন শিট বলি, আর একটা হচ্ছে কনিক্যাল, মানে কোন, একটা কোন আইসক্রিম, আমরা অনেকেই যে কোন আইসক্রিম খাই, সেটার মধ্যে দেখা যাচ্ছে যে কোণের যে নিচু অংশটা সেটা উপরে, আর উপরের দিকে হচ্ছে সেই আইসক্রিমটা থাকে। কিন্তু পৃথিবীকে ওই কোণের ঠিক উল্টায় দিলে, যদি পৃথিবীটাকে আমরা যেভাবে উল্টায় দেওয়ার পরে পৃথিবীটা ঢুকে গেলে যেরকম দেখা যাবে, এটা হলো কনিক্যাল। আরেকটা হচ্ছে আমরা ওই সিলিন্ডার, যেটা আমরা একটা কাগজ A4 কাগজকে যদি আমরা একটু রাউন্ড করে পেঁচায় দেই, সেটার মধ্যে যদি আমরা পৃথিবীটাকে মানে যদি পৃথিবীটাকে এন্ট্রি করাই, তাহলে এইটা এই শীটের মধ্যে যে এরকম দেখা যাবে, এটা হচ্ছে সেই 2D ম্যাপ। সেটাকে আমরা সিলিন্ড্রিক্যাল পজিশন সিস্টেম বলতে পারি। আমরা এই পৃথিবীটাকে তিনটা সারফেসে যদি চিন্তা করি, প্রথমে হলো অ্যাজিমিউথাল বা ফ্ল্যাট ম্যাপ, সেটা অর্থাৎ পৃথিবীর উপরে থেকে যদি আমরা একটা শীট, এটাকে যদি একেবারে পৃথিবী বরাবর ক্রস করে নিয়ে আসলে ঠিক এই ফ্ল্যাট ম্যাপটা হবে যে নিচে এই গোলাকৃতি ম্যাপের মতন। আবার সিলিন্ড্রিক্যাল বা কোনিক ম্যাপটাকে যদি আমি এই কোণটাকে যদি পৃথিবীর মধ্যে প্রবেশ করায় নিয়ে আসি, তাহলে আমার দেখা যাবে যে উপরের দিকে, অর্থাৎ নর্থ পোলের দিকে এরকম চ্যাপটা না, আর আস্তে আস্তে যখন আমি আরো সাউথের দিকে যেতে থাকবো, তখন কিন্তু এই অক্ষাংশগুলো বেড়ে যাবে। আর আমি সিলিন্ড্রিক্যাল ম্যাপটাকে যদি নিয়ে আসি, অর্থাৎ এটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করি আমাদের এই ম্যাপিং এর ক্ষেত্রে, এই সিলিন্ড্রিক্যাল, যে একটা শীট, সেই শীটের পেপার এই গোলকের মধ্যে যদি আমি পৃথিবীটাকে ঢুকায় নিয়ে আসি, তাহলে আমার এই গ্রাফের মতন এই ম্যাপটাকে রিপ্রেজেন্ট করবে। এই গ্রাফিক্যাল এই চিন্তা থেকেই কিন্তু আমরা এই ইটিএম জোনে ভাগ করা, এবং এটাকে আমরা সবচেয়ে বেশি ইউজ করি আমাদের এই ম্যাপিং রিডিং এর বা প্রজেকশনের ক্ষেত্রে। আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড অলরেডি দেখে আসছি, আবার সেটাকে একটু জাস্ট একটু জেনে নেই বা দেখে নেই যে ল্যাটিটিউড যে অক্ষাংশগুলো 60 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, এটা ইকুয়েটর 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি, এই যে অক্ষ বরাবর যেই রেখাগুলো, সেটা হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটি মানে লেটায় থাকা আর কি, আমরা অনেক সময় আমাদের মনে থাকে না, সেটাকে আমরা মনে রাখার জন্য বলি ল্যাটিটিউড বা লেটায় থাকা। আর এটা হচ্ছে লং, মানে লম্বা ভাবে, মানে লঙ্গিটিউড মানে দ্রাঘিমাংশ। হ্যাঁ, কারণ অনেক সময় আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড সহজে মানে করতে গেলে একটু হয় যে কোনটা ল্যাটিটিউড কোনটা লঙ্গিটিউড, এইটাকে একটু চিন্তা বা মাথায় রাখার জন্যই বারবার এটাকে রিমাইন্ড করা যে কোনটা ল্যাটিটিউড কোনটা লঙ্গিটিউড। আর সেই অনুসারে যে আমরা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডকে যদি একসাথে করি, তাহলে কিন্তু এই আর্থের এই গ্রিডটা তৈরি হয়। The lines of latitude are called parallels. Lines of longitude are called meridians. The prime meridian passes through Greenwich, England. অলরেডি এই জিনিসগুলো আমরা একবার অলরেডি পড়েও আসছি, জাস্ট আবার একটু রিমাইন্ড করার জন্যই আবার এখানে দেওয়া। তারপরে এই যে ড্যাটাম, এখন আসি আমরা এই পজিশন সিস্টেমে যখন কাজ করব, এই ড্যাটামটা কি? ড্যাটামটা হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট। ড্যাটাম
এখানে আমি বলে দিছি যে আমাদের এই যে আর্থের শেপ, কারণ আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের অবস্থান আর পৃথিবী আমেরিকার অবস্থান দুইটা কিন্তু দুই জায়গায়। এখন আমেরিকার কোনো একটা ধরেন নিউ ইয়র্কের কোনো একটা সিটির কোনো একটা প্লটের অবস্থান জানতে হলে বা মেজারমেন্ট করতে হলে আমাকে কিন্তু কোন জায়গার ডাটা ইউজ করতে হবে, আমেরিকারটা জানতে হলে আমেরিকার ডাটা ইউজ করতে হবে, বাংলাদেশেরটা জানতে হলে বাংলাদেশের ডাটা ইউজ করতে হবে। আচ্ছা, এক এক জায়গার জন্য এক একটা ডাটা সেট করা আছে। আমি যদি আমেরিকার ডাটা ইউজ করে বাংলাদেশের কোনো একটা জায়গার আশুলিয়ার কোনো একটা প্লটের যদি মেজারমেন্ট নিতে যাই বা 2D তে আনতে চাই, তাহলে কি হবে? তাহলে কিন্তু সে বিশাল, কারণ এটা অনেক ডিস্টেন্স, এত ডিস্টেন্স পাড়ি দিয়ে সে কিন্তু অ্যাকুরেট ভ্যালু দিবে না। সুতরাং আমাদের সব জোনের জন্য বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর হলো পাকিস্তান, আমেরিকা, ইংল্যান্ড, সবার জন্য আলাদা আলাদা করে ডেটাম সেট করা আছে। এই যে ডেটামকে সেট করার জন্য আমরা করি কি WGS84, যেটা আমরা ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম, আমরা এর আগে কিন্তু এই যে প্রজেকশনে কিন্তু WGS84 বা এভারেস্ট 1987 এই ধরনের জিওগ্রাফিক্যাল কিছু ডাটা কিন্তু বা ডেটামটা সেট করে আসছিলাম, যে আমার অবস্থানটা বোঝার জন্য বা আমার মৌজার অবস্থান বা বাংলাদেশের অবস্থান বোঝার জন্য আমি এই ডেটামটাকে ইউজ করছি। সুতরাং ডেটাম আমি পরিবর্তন করতে পারবো কখন? যখন আমি কোনো একটা রেফারেন্স বা কোনো একটা ডাটার পজিশন সিস্টেমে চেঞ্জ করব এবং ওইটা রেফারেন্সকে সাপেক্ষে যখন আমি ওই জায়গার ভ্যালু জানতে চাবো, তখনই আমি ডেটাম পরিবর্তন করবো। বাংলাদেশের ডেটাম দিয়ে আমি কিন্তু আমেরিকার কোনো ভ্যালু নিতে পারবো না, এটা কখনোই সে দিবে না, এটা এরর হবে। আমরা করি কি এই ওয়ার্ল্ড ওয়াইড যেটা ডেটামকে ফিক্স করার জন্য মোস্ট রিসেন্টলি যেটা ডেভেলপ করা হয়েছে 1984 এ, সেটা হচ্ছে ওয়ার্ল্ড WGS84। এটা আমরা সবসময় বলি যে WGS84 ডেটামকে ইউজ করলে এটার সাপেক্ষে আমরা পুরো যদি সেট করি, তাহলে আমি আমার মতন করে লোকালি সেটাকে ট্রান্সফার করে নিতে পারবো। সুতরাং আমরা ফার্স্টে বলি যে এটা কিসে আছে, WGS84 এ আছে কিনা। সে যদি বলে যে না WGS84 এ নাই, তখন কিন্তু এই ডেটামকে নিয়ে আমরা কাজ করতে পারবো না। এবং সার্ভেয়ারদেরকেও বলা হয় যে তুমি যখন জিপিএস বা ইয়েতে নিবা, কনভার্ট করে দিবা, এটা WGS84 এ করে দিবা। জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা আমরা এভারেস্ট 1987 এই প্রজেকশন সিস্টেমে অলরেডি মৌজা ম্যাপের কাজ করেছিলাম, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল প্রজেকশন সিস্টেম। আরেকটা ছিল প্রজেক্টেড ডাটা, সেটা হচ্ছে হলো PCS। সেটা হচ্ছে আমরা লোকালি যেই ডাটাগুলোকে প্রজেক্ট করব সেটার জন্য কিন্তু আমরা প্রজেক্টেড ডাটা ইউজ করি। এখানে দুইটা ছিল, জিওগ্রাফিক্যাল আর একটা হচ্ছে প্রজেক্টেড। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে অলরেডি এক্স এবং ওয়াই কার্টেসিয়ান এই ভ্যালুগুলোকে আমরা অলরেডি সেট করছি, যে এখানে বলছি এক্স ইজ গ্রেটার দেন 0 এবং ওয়াই ইজ গ্রেটার, অর্থাৎ পজিটিভ পজিটিভ। একটা হচ্ছে হলো এক্স ইজ স্মলার দেন 0, ওয়াই ইজ গ্রেটার দেন, কারণ এটা আমরা জানি এই কোঅর্ডিনেট সিস্টেমে সবকিছু প্লাস, এই কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ প্লাস। এখানে দেখা যাচ্ছে এক্সও মাইনাস ওয়াইও মাইনাস। আরেকটাতে দেখা যাচ্ছে যে এই কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ইজ পজিটিভ এন্ড ওয়াই ইজ নেগেটিভ। তা আমাদের রিজন কেন আমরা আসলে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে যাব, একটা কথাই মানে সোজা, অত ব্যাখ্যাতে আমার যাওয়ার দরকার নাই। আমার মেকিং মানে আমার যে প্রপার্টি বা যে ল্যান্ড, সেটার এরিয়া, সেটার শেপ, সেটার ডিস্টেন্স এবং ডিরেকশন, এই চারটা বিষয়কে আসলে অ্যাকুরেটলি প্রিজার্ভ করার জন্যই আমার প্রজেকশন সিস্টেমে যাওয়া। তা না হলে এই প্রজেকশন সিস্টেমে আসলে আমার যাওয়া লাগতো না, কারণ পৃথিবী যেহেতু গোল এবং এটা আমরা 2D তে কনভার্ট করতেছি, সুতরাং এক এক জায়গার ডিস্টেন্স অলরেডি এক এক রকম। সুতরাং এই ডিস্টেন্সকে আমার লোকালি এরিয়া অনুসারে, শেপ অনুসারে, ডিস্টেন্স অনুসারে এবং ডিরেকশন অনুসারে প্রিজার্ভ করার জন্যই আমার এই প্রজেকশন সিস্টেম ডেভেলপ করা। এই প্রজেকশন সিস্টেম যদি আমি লোকালি ডিফাইন না করি, তাহলে কিন্তু আমি এই আমাদের যে ল্যান্ড এরিয়া বা যে শেপ
সেই অনুসারে কিন্তু আমরা অ্যাকুরেটলি ডাটা মানে ম্যাপিং এ দেখাতে পারবো না। এই ম্যাপিং এ অ্যাকুরেটলি সেই ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্যই আমার এই প্রজেকশন সিস্টেম ডেভেলপ করা। আমরা অলরেডি বলছি যে আমরা 60টা জোনে ভাগ করেছি ইউটিএম এ। সে এখান থেকে 0 থেকে শুরু হয়ে 1 2 3 4 আমি অলরেডি এটা একটু জাস্ট গুগল আর্থেও শেয়ার করেছিলাম মামাকে দেখানোর জন্য যে বাংলাদেশের অবস্থান 40 অথবা 45 থেকে 46 এই 60টা জোনে ভাগ করা হয়েছে ইউটিএম জোনে। অর্থাৎ সেটাকে যদি আমি একটা 2D তে দেখতে চাই যে অর্থাৎ সেই এটা সিলিন্ড্রিক্যাল প্রজেক্ট, এটা আরেকটা প্রজেকশনে এটা ইয়ার জন্য এটা জাস্ট আমার ইয়ে করা ছিল যে 180 ডিগ্রি। আমি এর আগে বলেছিলাম যে ওই যে 180 ডিগ্রি ইস্ট এবং 80 ডিগ্রি ওয়েস্টে, আবার 90 ডিগ্রি হচ্ছে হলো নর্থে, আবার 90 ডিগ্রি হচ্ছে হলো আমার সাউথে। এটা হলো কার্টেসিয়ান। যে কোনো একটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি জানতে চাই যে অর্থাৎ 40 ডিগ্রি নর্থ বা 40 ডিগ্রি সাউথ, তারপর সেটার 130 ডিগ্রি ইস্ট, 130 ডিগ্রি ওয়েস্ট, এরকম অর্থাৎ মানে ভ্যালুতে জানার জন্য, যেটা আমরা 3D অর্থাৎ এক্স এবং ওয়াই কার্টেসিয়ান ইয়েতে জানার জন্য আমরা এটা ডেভেলপ করেছিলাম। আর এটা হচ্ছে সেই 60টা জোনে ইউটিএম জোনে ভাগ করা। অর্থাৎ পুরো পৃথিবীর ম্যাপটাকে যদি আমরা মাঝখান থেকে না, যদি আমরা অর্ধেক করে অর্থাৎ দেই, একটা দিক যদি কেটে নিয়ে এসে যদি এরকম প্লেন ল্যান্ডে আনি, তাহলে পুরো পৃথিবীটাকে এরকম দেখা যাবে একটা প্লেন শিটে। এই প্লেন শিটে এই মেজার গুলোকে বোঝানোর জন্য এই 60টা জোনে ভাগ করা হয়েছে। অর্থাৎ ইউটিএম 60টা জোন। অলরেডি এখান থেকে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যদি আমরা যাই 0 1 2 3 4 করে এরকম 6 ডিগ্রি অর্থাৎ 6 ডিগ্রি ডিফারেন্সে এই 60টা জোনে ভাগ করা হয়েছে। আর এখানে একটা ভ্যালু থাকে যে এই 60টা জোন, প্রতিটা জোনেরই তো যেহেতু 6 ডিগ্রি, তার মানে হচ্ছে মাঝখানে তো একটা 3 ডিগ্রি একটা মানে মাঝ বরাবর কত হবে 3 ডিগ্রি। তার মানে হচ্ছে 3 ডিগ্রি অর্থাৎ আমার ইস্ট, 3 ডিগ্রি ওয়েস্ট। এই 3 ডিগ্রি ইস্ট বা ওয়েস্টের ভ্যালুর কারণে আমাদের নেগেটিভ ভ্যালু আসে। এই নেগেটিভ ভ্যালু গুলোর এড়ানোর জন্যই কিন্তু এই ইউটিএম জোনে হচ্ছে 5 লাখ অর্থাৎ 5 লাখ মিটার অ্যাড করে নেওয়া হয়, যাতে হচ্ছে আমাদের এই অর্থাৎ মেজারমেন্ট, অর্থাৎ মিটার তো আমার মেজারমেন্ট কখনো নেগেটিভ হইতে পারে না। এই নেগেটিভ ভ্যালুটাও যাতে না আসে সেজন্যই হচ্ছে আমরা এই 5 লাখ ভ্যালু, অর্থাৎ এটা অনেক ক্যালকুলেশন করেই বসানো। এটা আমরা কখনো বসাই না, এটা অলরেডি সেট করাই থাকে প্রজেকশন সিস্টেমে। সুতরাং এই 5 লাখ ভ্যালুটা সবসময় অ্যাড করা থাকবে। আমরা যখন প্রজেকশন সিস্টেমের ভিতরে দেখবো তখন দেখা যাবে যে এই 5 লাখ ভ্যালু অলরেডি অ্যাড করা আছে। আর একেবারে সাউথ পোল বা সাউদার্ন হেমিস্ফিয়ারে বা নর্দার্ন হেমিস্ফিয়ারে বা এখানে দেখবো যে অলরেডি সেখানে যেহেতু এখানে আর ডিস্টেন্স নাই, সুতরাং এই টোটাল অর্থাৎ এর কোনো ডিফারেন্স নাই, সুতরাং অলরেডি সেখানে 10 লাখ মিটার ইকুয়েটরে এটা দেখা যাবে। সুতরাং ইকুয়েটরের বিষয়টা একটু ভিন্ন। সুতরাং এখানে কোনো যেহেতু ডিফারেন্স নাই, এখানে 10 লাখ মিটার আসলে অ্যাড করাই থাকে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, অলরেডি এখানে শেষ। এখন ফার্দার যদি কারো কোনো কোশ্চেন অ্যান্সার থাকে, তা কোশ্চেন অ্যান্সারের পরে আমরা একটু এক্সারসাইজে যাব। আমি একটা প্রশ্ন করি জানার জন্য, ওটা তো সমুদ্র পৃষ্ঠ, ওই জিরো লেভেলটা কিভাবে ধরা হয়, কিভাবে লেভেলটা, ওটা যদি আরেকটু বলতে হবে। এই জিরো লেভেলটা আমি বলি, আমরা এর আগে যখন ওই যে সার্ভে ইয়াতে যখন আমরা একটা ক্লাস করেছিলাম, তখন আমরা বলেছিলাম এই যে মিন সি লেভেল, এই যে গ্লোবাল মিন সি লেভেল বা জিওআই, ঠিক আছে। আমাদের বাংলাদেশে ওই যে বঙ্গোপসাগর, ঠিক আছে, বঙ্গোপসাগরে ওইখানে কুতুবদিয়া একটা মান মন্দির আছে, হ্যাঁ, বা ওইখানে একটা জায়গা ইয়ে সেট করা আছে যে জোয়ারে কতটুকু সাগরে পানি উঠে, ঠিক আছে, এবং ভাটায় সে কতটুকু নেমে যায়, ঠিক আছে। এই যে উঠা অর্থাৎ জোয়ারে সে কতটুকু উঠতেছে, ভাটায় কতটুকু নেমে যাচ্ছে,
তার মানে তো এতটুকু ধরেন 2 মিটার সে জোয়ারে উঠতেছে, আবার 2 মিটার সে ভাটায় নেমে যাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে 2 মিটার নিচে নেমে যাচ্ছে। তার মানে হচ্ছে কি তাকে তো একটা জিরোতে, তার মানে সে একটা সময় এসে তো একটা জায়গায় সে জিরোতে এসে মিলে, তাই না? জোয়ার ভাটার মাঝে একটা তো সময় সে স্থির থাকে। সেই স্থিরের যে জায়গাটা, সে কোন সময়টা স্থির থাকতেছে এবং কোন জায়গাটা স্থির থাকতেছে, সেই জায়গাটাকে স্থির করে যে হ্যাঁ এই সময়টা এই জায়গাটা স্থির থাকে, বা এই এই সময় মানে এই টাইমটায় ও এই জায়গাতে স্থির, ওইটাকে চিন্তা করেই কিন্তু ওই হাইটে ওইটাকে ধরে নেওয়া হয় যে ওইটাকে কিন্তু অলরেডি একটা মানে আপনাকে দেখানো যাচ্ছে না এই মুহূর্তে, একটা পিলার বসানো আছে, ঠিক আছে? পিলার বসানো, ওইখানে সে যখন জোয়ার হচ্ছে সে এতটুকু উঠতেছে, আবার ভাটায় সে এতটুকু নামতেছে, কিন্তু 24 ঘন্টার একটা সময় সে একটা সেন্টারে আসতেছে বা 0 পয়েন্টে আসতেছে। সেই 0 পয়েন্টে সেই সময়টাকে ধরে নেওয়া হয় যে ওই জায়গাটা ওই সময় ওইটা মিন সি লেভেল, মানে ওইটা ওই জায়গাটা হচ্ছে ফিক্স। বাংলাদেশের জন্য ওই মিন সি লেভেলটাই হচ্ছে ওই জায়গাটা, ঠিক ওই পয়েন্টটাই হচ্ছে বাংলাদেশের জন্য ওই 0 লেভেল। এবং বলা হয় যে বাংলাদেশের যে এসওবি বা সার্ভে অফ বাংলাদেশ যখন সার্ভে করে, ঠিক ওই জায়গা থেকে আগে একটা রেফারেন্স পয়েন্ট নিয়ে নিছে, ওই রেফারেন্সের পয়েন্টের ভিত্তিতেই বাংলাদেশের সবকিছু সার্ভে। কিন্তু এই ভ্যালু কিন্তু অনেক আগে থেকেই নেওয়া, সেট করা। এখন সে হয়তো সে 3 ফিট উপরে উঠতেছে বা নামতেছে, কিন্তু ওই যে জিরো যে পয়েন্টটা, ওই পয়েন্টটা কিন্তু তার ওই জায়গাটা অলরেডি সেট করা হয়ে গেছে। দেখবেন যে আমরা যত উত্তরবঙ্গের দিকে যাব, হ্যাঁ, ততই কিন্তু হাইট বাড়তে থাকে, তাই না? আমরা যত উত্তরবঙ্গ উপরের দিকে যাইতে থাকি, পৃথিবীটা কিন্তু মানে বাংলাদেশটা কিন্তু উপরের থেকে মানে উত্তর ওই যে রাজশাহী তারপরে এই অঞ্চল থেকে একটু নিচের দিকে ঢালু, মানে পানিটা কিন্তু যে নিচের দিকে গড়ায় আসে কেন, ওই যে উপরের দিকে একটু উঁচু আর নিচের দিকে একটু ঢালু। এর জন্য হয় কি ওই যে পাহাড়ি ওই অঞ্চলটা এই মানে আমাদের যে কোস্টাল বেল্ট, ওই থেকে কিন্তু দেখা যাচ্ছে কয়েক মিটার, ধরেন 10 মিটার বা 12 মিটার বা 13 মিটার অলরেডি উঁচু, অর্থাৎ প্রায় 52 ফিট বা 60 ফিট উঁচুতে অলরেডি তাদের অবস্থা। আচ্ছা মাকসুদ স্যার, এই মিন সি লেভেলটা এটা কি কয়েক বছর পর চেঞ্জ হয় না একটাই একেবারের জন্য ফিক্সড হয়ে গেছে? না 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 না, এইগুলা সেট করে হচ্ছে আসলে মানে সেট করার একটা আলাদা অথরিটি আছে, ঠিক আছে? এই জন্য এই যে সার্ভে অফ বাংলাদেশ ওরাই আসলে এই জিনিসগুলো মেনটেন করে। এটা বাংলাদেশের জন্য মানে মানে ইয়ার জন্য এগুলো পরিবর্তন হয় না, এটা অলরেডি সেট করা হয়ে গেছে, ঠিক আছে? এটা অলরেডি অনেক আগে থেকেই সেট করা হয়ে গেছে, ওইভাবে এগুলো অনেক আগে থেকে সেট করা হয়ে গেছে। এই যে আমরা সংসদ ভবনের ধরেন ঢাকা এখানে নিলাম, আমরা সব প্লেস টেস্ট সবকিছু উঠাই দিই, বর্ডার টর্ডার যা কিছু আছে সব উঠাই দিলাম। ওকে, আমি এই ইমেজটাকে এখন আমরা একটু দেখি যে যেহেতু এটা ইউটিএম এ দেওয়া আছে অলরেডি, ভ্যালু গুলো দেখেন 23, 24, 26 এত মিটার ইস্টিং, 26, 29 এত মিটার নর্থ নর্থিং, এই মিটার যে ইস্টিং নর্থ মানে মিটার ইস্টিং মিটার নর্থিং, অর্থাৎ যেহেতু ইউটিএম জোন আছে এই ভ্যালুগুলো এরকমই শো করবে। এখন আমি এই ভ্যালুগুলোকে এভাবে দেখতে চাই না, আমি এটাকে চেঞ্জ করতে চাই, আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখতে চাই। আমি ভ্যালুতে যাব, টুলসে যাব, টুলসে গিয়ে অপশনসে যাব, অপশনসে গিয়ে আমি এখান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডটাকে চেঞ্জ করে দেব, দিয়ে আমি এখান থেকে বের আসবো। এখন দেখেন ও কিন্তু ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ 23 ডিগ্রি 45 মিনিট এত সেকেন্ড এত ডিগ্রি, অর্থাৎ এই যে আমি মুভ করাচ্ছি ও ভ্যালুগুলোকে এভাবে চেঞ্জ করতেছে। তাহলে আমি ভ্যালুগুলোকে এভাবে রাখি, তাহলে আমি গ্রিড উঠাই দিই। এখন আমি এই ইমেজটাকে সেভ করব। আমরা তো এই ইমেজ সবাই সেভ করতে জানি, তাই না? সেভ ইমেজ, আমি ম্যাপ অপশনসে গিয়ে শুধু কম্পাসটা রাখলাম, সেভ ইমেজ, সরি অলরেডি আমার ইমেজ সেভ করা আছে। আমরা চেষ্টা করব আমরা সবার সময় এরকম ইমেজ সেভ করলে ম্যাক্সিমামে রেখে সবসময় সেভ করব। অলরেডি আমার ইমেজ সেভ করা আছে। আমি একটা জিনিস দেখা আমি এখন অ্যাড করব,
ইমেজ অলরেডি ডাউনলোড করা আছে, তো এই জন্য আমি আর ডাউনলোড করলাম না। সংসদ ভবন, ঢাকা, রাস্টার ডাটা সেট। যেহেতু এটাকে কোনো আমি স্পেশাল রেফারেন্স বা কোনো ধরনের রেফারেন্স সিস্টেম অ্যাড করি নাই, সুতরাং প্রথমে এই ধরনের যখনই নতুন কোনো ইমেজ বা গুগল থেকে ডাউনলোড করা ইমেজ নেওয়া হবে, তখনই সে অলরেডি একটা স্পেশাল রেফারেন্সের একটা এরর দিবে, সেটা আমরা ওকে করে দিব। ওকে করে দিলে বসে যাবে, মানে সে আমার ডাটা ফ্রেমে চলে আসবে। এখন আমি এই ডাটা ফ্রেমটাকে স্পেশাল রেফারেন্স করতে চাই। আমরা অলরেডি কিন্তু মানে টুল বক্সে কাজ করি না, আজকে সেই টুল বক্সে কাজ করব। কিভাবে? আমার এই ক্যাটালগ ফ্রেমে এই টুল বক্সটা অ্যাড করা থাকবে, যদি না থাকে আমি এখানে ক্লিক করলেও সেই টুল বক্সটা অ্যাড হবে। অলরেডি বলছি যে টুল বক্সের মতো, যে যন্ত্রপাতি বক্সের মতন একটা টুল বক্স থাকে, সেই টুল বক্সটা কিন্তু আমার ইয়েতে বাটন ইয়েতে আছে, আর ডান পাশেও কিন্তু এটা অ্যাড করা থাকে। টুল বক্সে দিয়ে তো ভুল করলাম, তো স্লো। জিআইএস যখন এরকম কাজ করে তখন কিন্তু ডাবল ক্লিক, মানে দুইবার ক্লিক বা এরকম করলে ও কিন্তু কাজ করা বন্ধ করে দিবে। এটা একটা জিআইএস একটা প্রবলেম, যে আপনি কাজ করা অবস্থায় যদি আরেকবার ক্লিক করেন, ও কিন্তু মানে আর কাজ করতে চায় না। এইভাবে এই করার মানে যদি টুল বক্সে ক্লিক করি, তাহলে আমার এই বাম পাশে একটা টুল বক্স তৈরি হয়ে যাবে। আমি এটাকে ইউজ করতে পারি, অথবা এটাকে কেটে দিয়ে আমি এখান থেকে আমার যে ক্যাটালগের টুল বক্স আছে সেখান থেকে ইউজ করতে পারি। সেই টুল বক্সে গিয়ে সিস্টেম টুল বক্সে যাব, সেই সিস্টেম টুল বক্সের থেকে আমি ডাটা ম্যানেজমেন্টে যাব। সেই ডাটা ম্যানেজমেন্ট থেকে আমি প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশনে যাব। গিয়ে আমি কি করব, এখান থেকে ডিফাইন প্রজেকশনে যাব। এই ডিফাইন পজিশনে গেলে আমার এরকম দুইটা ঘর আসবে। এই ঘর আসলে প্রথমে আমি কাকে ডিফাইন করতে চাই, অর্থাৎ এই ঢাকা সংসদ ভবন ঢাকাকে ডিফাইন করতে চাই, তার মানে আমি এই জেপিজিটাকে ওকে করে দিব। এখন এই কোঅর্ডিনেট সিস্টেম সে অলরেডি একবার যখন আমরা অ্যাড করছি তখন সে স্পেশাল রেফারেন্সে এরর দেখাইছে, এখানেও সে আননোন, মানে সে জানে না, তার মানে আমাকে এখন জানাই দিতে হবে। তা আমি এই যে ডান পাশে হাতের মতন এটা আছে, এটাকে ক্লিক করব। অলরেডি এগুলো আমরা কাজ করছি, অলরেডি ফেভারিটেও রেখে দিছি। যখন আপনারা কাজ করবেন অলরেডি ফেভারিটে রেখে দিতে পারেন, এটা আমি আগে ক্লাসে দেখাই দিছি যে কিভাবে ফেভারিটে রাখবেন। তো আমি এটা অফ করে দিয়ে আমি জিওগ্রাফিকে যাব। জিওগ্রাফিকে গিয়ে আমি ওয়ার্ল্ডে চলে যাব। এই ওয়ার্ল্ডে গিয়ে আমি WGS 1984, শুধু WGS 1984 এ ক্লিক করব। এই ক্লিক করলেই আপনি দেখেন এখানে বেশ কিছু অলরেডি ভ্যালু ক্রিয়েট করা আছে। যেমন WGS 1984, এটা অথরিটি হচ্ছে EPSG, এটার অ্যাঙ্গুলার ইউনিট ডিগ্রি এটা সেট করা আছে। এটা ওই যে প্রাইম মেরিডিয়ান মনে আছে যে গ্রিনউইচ, সে 00 রেফারেন্স নিছে। এটার ডেটাম হচ্ছে হলো WGS 1984, এটা স্পিরিট হচ্ছে WGS 84, সেমি মাইনর এক্সিট, সেমি মাইনর, মানে এই ভ্যালু গুলো অলরেডি সেট করা। এখানে আমাদের কোনো কিছু সেট করার কিছু নাই, অলরেডি এটা ডেভেলপ করা, ক্যালকুলেশন করা। আমরা জাস্ট আমাদের কাজের জন্য কোন জিনিসটাকে নিব বা কোনটাকে সেট করব বা কোন পজিশনে যাব এটা দেখায় দেওয়া। তো ওকে করলেই ও অলরেডি ডিফাইন হয়ে যাবে। ডিফাইন হয়ে গেলে আমি ওকে করব, ও এখন কিছুটা কাজ করবে। কাজ করার সাথে সাথে ও কিছুক্ষণ পরে একটা মেসেজ দিবে, অলরেডি ডিফাইন হয়ে গেল। অর্থাৎ আমার এই ইমেজটা আমার এই জিওগ্রাফি অর্থাৎ পুরো জিওগ্রাফিক্যাল প্রজেক্টেড সিস্টেমে সে এখন এখানে কিন্তু আমরা কোনো ধরনের কিছু দেখতে পারি। আমি এই ইমেজটাকে করব কি, আমি আবার নতুন করে একটা উইন্ডো নিব, উইন্ডো নিয়ে ব্ল্যাঙ্ক ম্যাপ করব, ব্ল্যাঙ্ক ম্যাপ করে সেভ দি MXD, ইয়েস এটা রেখে দিলাম।
আমি যেটাকে যে ইমেজটাকে প্রজেক্ট করলাম, ডিফাইন পজিশন করলাম, সেটাকে আবার অ্যাড করব। তার মানে আমার এটা এখন জিওগ্রাফিকের সাপেক্ষে কি হলো, প্রজেক্টেড, মানে অলরেডি প্রজেক্টেড হয়ে গেল। আমি যদি এটাকে পুরো আবার ক্লোজ করে দেই, আবার নতুন করে যদি আমি ফ্রেম করি, এবার জাস্ট একটু সময় লাগবে। অলরেডি কিন্তু আমার কাজ হয়ে গেছে, অলরেডি সে প্রজেক্টেড ইয়াতে চলে আসছে জিওগ্রাফিক কোডেন। সুতরাং এটাকে সেট করেই এখন আমি করব কি, ডিজিটাইজ করব। মানে এটাই হচ্ছে আমার নেক্সট হোমওয়ার্ক, যে সবাই এভাবে জিওগ্রাফিক্যাল প্রজেক্ট করে নিয়ে তারপরে হচ্ছে এটার উপরে সবাই একটু ডিজিটাইজ করবেন। এইটাই হচ্ছে আমার নেক্সট মানে হোমওয়ার্ক। আচ্ছা, এই কাজটাই করবেন, করে সবাই হচ্ছিল ওই কিছু ইমেজ বা অ্যাট্রিবিউট, কয়েকটা বিল্ডিং বা রাস্তা, হ্যাঁ, এগুলো হচ্ছে এই সংসদ ভবনের আশপাশে, এগুলাই ডিজিটাইজ করবে। এবং পুরো প্রজেক্ট সিস্টেম এটা ওই ইনস্ট্রাকশনে পুরোটাই দেওয়া আছে কিভাবে আপনারা কাজ করবেন। এই হচ্ছে মেনলি আমার মনে হয় যে আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস করলে কোনো প্রবলেম আসলে হয়তো আমাদের সাথে তখন শেয়ার করতে পারেন। আমার মনে হয় না যে কোনো, এটা কয়েকবার প্র্যাকটিস করেন আর কি, যে কিভাবে আপনারা জিওগ্রাফিক্যাল প্রজেকশন সিস্টেমে প্রজেক্ট করবেন। তো এখানে কোনো ভ্যালু ট্যালু কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট যে প্রসেসে দেখানো হলো ঠিক সেই প্রসেসেই কাজ করে যাবে।